ভাইয়েরা পুরা গত ক্লাসে আমরা আমাদের HTML এর পড়াটা শুরু করেছিলাম, আপনাদের মনে থাকার কথা। তো গত ক্লাসে আমরা যে টপিকগুলো পড়ছি সেই টপিকের হালকা পাতলা একটু রিভিশন, একটু রিভিউ আমি আপনাদেরকে দিচ্ছি। আমি প্রশ্ন করব, আপনারা আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন নিজে নিজে। ওকে, আমি প্রশ্ন করব, আপনারা নিজে হচ্ছে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। HTML এর মানে কি মনে আছে? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সটের দুইটা ডেফিনেশন দিয়েছিলাম, যে হাইপার টেক্সট কাকে বলে, দুইটা ডেফিনেশন দিয়েছিলাম, এবং তার সাথে হচ্ছে মার্কআপ এবং তার সাথে হচ্ছে ল্যাঙ্গুয়েজ বিষয়টা বোঝানো হয়েছিল। আর আমরা HTML এর কোন ভার্সন ব্যবহার করব? HTML5। আর এই যে HTML5 একদিনে আসে নাই, ক্রমান্বয়ে হচ্ছে প্রতিনিয়ত আপডেট হচ্ছে HTML5 বর্তমানে চলে আসে। আর আমাদের যে প্রজেক্টগুলো করব সেই প্রজেক্টেও ভার্সন কন্ট্রোল করতে হবে এবং আমরা ভার্সন কন্ট্রোলের জন্য গিটহাব ব্যবহার করব। আমি বুঝতে পারতেছি যে অনেকেরই আপনাদের হয়তো বা গিটহাবে একটু কাজকর্ম করতে যেয়ে এখন কিছু সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছেন। ভাইয়েরা, ওয়ারিড হওয়ার কিচ্ছু নাই, একটু যদি ফোকাস দেন, আর আমিও যদি হচ্ছে ক্লাসে ওই পড়াটা, ওই গিটহাবের আপনাদের দুই একটা প্রবলেম আমি যদি একটু রিভিউ করে দিই, এনাফ, আপনারা ওই গিটহাব নিয়ে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আপনাদের মনে থাকার কথা, গত ক্লাসে আপনাদেরকে শেখানো হয়েছিল যে আমরা যখন কোনো একটা প্রজেক্ট করতে যাব, তো প্রজেক্ট করার জন্য অবশ্যই আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা সবার প্রথমে প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করতে হবে। কারণ কি? কারণ আমাদের অনেকগুলো প্রজেক্টে অনেকগুলো ফাইল থাকতে পারে, সো এই ফাইলগুলোকে একত্রে সুন্দর করে অর্গানাইজ রাখতে হবে। সো প্রজেক্টের একটা সুন্দর করে একটা রেলিভেন্ট নাম আমরা দিব, প্রজেক্ট ফোল্ডারের একটা সুন্দর নাম দিব, এবং তার সাথে হচ্ছে যেমন এখানে বুঝাইছি যে দারাজের জন্য একটা প্রজেক্ট যদি তৈরি করেন, দারাজের একটা ওয়েবসাইট যদি আপনি বানান, তাহলে আপনার ওয়েবসাইটের নাম হতে পারে দারাজ বা দারাজ ওয়েবসাইট, এরকম করে একটা প্রজেক্টের ফোল্ডার আপনি ক্রিয়েট করবেন। এবং এইখানে ফোল্ডারের কিন্তু আরও বেশ কিছু রুলস আপনাদেরকে বোঝানো হয়েছিল, এবং এইখানে আমাদের ফাইল তৈরি হবে। সো আমরা যেহেতু HTML কোডিং শিখবো, সবার প্রথমে আমাদের এই ওয়েবসাইটে একটা ফাইল তৈরি করতে হবে যেটা হবে index.html। HTML কেন? কারণ আমরা HTML কোডিং করতেছি। আর এইটার নাম ইন্ডেক্স কেন? কারণ হোম পেজটাকে রিপ্রেজেন্ট করা হয় এই ইন্ডেক্স নামে। অবশ্যই আপনার ওয়েবসাইটে অন্য নামে পেজ থাকতে পারবে, বাট আপনার ওয়েবসাইটে হোম পেজ বা আপনার ওয়েবসাইটে মেইন পেজ যেটা থাকবে সেটার নাম হবে index.html। এবং তার পাশাপাশি আমরা কোডিং করে তো কাজ করব, তো এই কোডিং করার জন্য আমাদের একটা এডিটর লাগবে, এবং আমরা আপনাদেরকে, মানে আমি আপনাদেরকে সবাইকে বলছিলাম যে সাবলাইম টেক্সট, এই এডিটরটা হচ্ছে ব্যবহার করতে, সাবলাইম টেক্সট এডিটর ব্যবহার করতে। হ্যাঁ, আপনারা চাইলে অন্য কোনো এডিটরও ব্যবহার করতে পারেন, আমি ক্লাসে সাবলাইম টেক্সটাই দেখানোর অন্যতম কারণ হচ্ছে এটা খুবই লাইট ওয়েট, মানে খুবই হালকা পাতলা, যে কোনো পিসিতে খুব ইজিলি, খুব সুন্দরভাবে এইটা চলে, এইটা দিয়ে আমরা কাজকর্ম করতে পারবো। ওকে, সো এই সাবলাইম টেক্সটটা আপনাদেরকে দেখানো হয়েছিল যে আমাদের যে ওয়েবসাইট, ওই ওয়েবসাইট থেকে আমরা কী করব, নেক্সট ক্লিক করে করে আমরা সাবলাইম টেক্সটের ওয়েবসাইট থেকে এটা ডাউনলোড করব, এবং নেক্সট ক্লিক করে করে আমরা আমাদের কম্পিউটারে ইনস্টল করে নিব। তো ভাইয়েরা, এখন এখন আমাদের পরবর্তী করণীয় কী? পরবর্তী করণীয় হচ্ছে আপনাদের কিন্তু মনে থাকার কথা, আমাদের প্রজেক্ট ফোল্ডারটাকে, আমরা যেই প্রজেক্টে কাজ করতেছি, প্রজেক্ট ফোল্ডারটাকে এডিটরে ঠিক মতন ওপেন করতে হবে। আফসোস হলো একটা বিষয় যে অনেক দিন চলে যায়, মাসের পরে মাস, দিনের পরে দিন চলে যায়, কিন্তু আপনারা এডিটরে ঠিক মতন আপনাদের প্রজেক্ট ফোল্ডারটাকে নিয়ে আসতে পারেন না। প্রজেক্ট ফোল্ডারটা এডিটরে নিয়ে আসার সিস্টেমটা আমি আবার দেখায় দিচ্ছি, খেয়াল করেন। এইটা আমার প্রজেক্ট ফোল্ডার, আমরা প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করব প্রজেক্টের জন্য। এই প্রজেক্ট ফোল্ডারের ভিতরে গেলাম, এই যে আমার ফাইলগুলো, আমরা একটু ব্যাকে আসবো, ব্যাকে এসে প্রজেক্ট ফোল্ডারটা ড্র্যাগ করে নিয়ে আসে, এই যে আমার এডিটর, এই যে এডিটর, এই এডিটর উপরে ড্র্যাগ করে নিয়ে এসে এডিটরের উপরে এই জায়গাটাতে আমি হচ্ছে ড্র্যাগ করে ছেড়ে দিব। যখনই ছেড়ে দিবেন দেখবেন একটা সাইড বার ওপেন হয়েছে, এবং এই সাইড বারের ভিতরে আমরা index.html, এই যে দেখতে পাচ্ছি আমাদের index.html ফাইলটা, যেটা আমরা গত ক্লাসে ক্রিয়েট করলাম। সো এটার উপরে ডবল ক্লিক করছি, index.html ফাইলটা চলে আসে, কিন্তু এই ফাইলটা সম্পূর্ণ ফাঁকা। তো আমরা এখন আমাদের কোডিংটা শুরু করব। সো কোডিংটা শুরু করার জন্য খেয়াল রাখবেন, আপনি যেহেতু HTML এর কোডিং করবেন, সো সবার প্রথমে আপনাকে একটা HTML এর টেমপ্লেট রেডি করতে হবে। আর এই HTML এর টেমপ্লেটটা আমি এখানে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার পরে আপনারা কাগজে কলমে এখনই লিখবেন, কাগজে কলমে এখনই লিখে ফেলবেন, 2বার 3বার করে এখনই লিখবেন। এই টেমপ্লেটটাই ম্যাক্সিমাম সময় আপনাদের ভুল হয়। টেমপ্লেট যদি ভুল হয়, আপনার কিন্তু কাজ ঠিক মতন হবে না। টেমপ্লেটটা ইজিলি নিয়ে আসার, ওয়েবসাইটে ইজিলি নিয়ে আসার একটা সিস্টেম আছে। যেমন এটা আমাদের হচ্ছে, দেখেন আমি টেমপ্লেট না লিখেও এখানে নিয়ে আসতে পারবো। দেখেন এই যে আমি টেমপ্লেট লিখলাম না, একটা শর্টকাট ব্যবহার করছি, একটা শর্টকাট ব্যবহার করে টেমপ্লেট, এই কোডিংটা আমি এখানে নিয়ে চলে আসি। বাট এই টেমপ্লেটটা আপনারাও একটা সময় শর্টকাট করে এখানে নিয়ে আসবেন, কিন্তু তারপরেও আপনাদের, যেটা বললাম, আপনাদের এটা শিখতে হবে এই টেমপ্লেটটা কোন জায়গায় কী আছে, এটা কীভাবে কাজ করতেছে। সো টেমপ্লেটটা এখন আমি একটু বুঝাবো, এবং বোঝানোর পরে আমি আবার শর্টকাট ইউজ করে টেমপ্লেটটা নিয়ে আসবো। টেমপ্লেট কিন্তু বারবার হবে না,
যেমন মনে করেন এই যে আমার ওয়েবসাইটে একটা টেমপ্লেট বসাইছি, আবার নিচে এসে আবার টেমপ্লেট, আবার নিচে এসে আবার টেমপ্লেট না, আমার এই ফুল একটা পেজে, এই যে দেখেন এটা আমাদের হচ্ছে index.html পেজ, এই পেজে এই টেমপ্লেটটা, এইখানে যে টেমপ্লেটটা দেখতে পাচ্ছেন এই টেমপ্লেটটা একবারই থাকবে। এই টেমপ্লেটে যে বডি দেখতে পাচ্ছি এই বডির ভেতরে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের কাজ হবে, এই বডির ভেতরে আমরা আমাদের ওয়েবসাইটের কন্টেন্টগুলোকে বসাবো ক্রমান্বয়ে। বাট তার আগে আসেন এই টেমপ্লেটটার সাথে পরিচিত হই, এখানে কোন জায়গায় কী আছে না আছে। সো আমরা এখন টেমপ্লেটের সাথে একটু পরিচিত হব, এবং এই টেমপ্লেটটার সাথে পরিচিত হওয়ার পরই HTML এর কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে, সেই বিষয়গুলোর সাথে হচ্ছে আমরা পরিচিত হব। সেটা কি? একটা হচ্ছে ট্যাগ, ELEMENT এলিমেন্ট, একটা হচ্ছে ATTRIBUTE অ্যাট্রিবিউট। ট্যাগ, এলিমেন্ট, অ্যাট্রিবিউট। ট্যাগ, এলিমেন্ট, অ্যাট্রিবিউট বিষয়টা কি আমি একটু পরে বোঝাচ্ছি। আসেন আগে টেমপ্লেটের সাথে পরিচিত হই। টেমপ্লেটটা কেমন? সো আপনি যদি HTML দিয়ে কোডিং করতে চান, আপনাকে একটা HTML এর টেমপ্লেট আগে রেডি করতে হবে। এই টেমপ্লেট আমরা কীভাবে লিখি দেখেন, এটাকে অনেকে অ্যাঙ্গেল ব্র্যাকেটই হচ্ছে এটাকে বেশি বলে, অ্যাঙ্গেল বা হচ্ছে কার্লি এরকম টাইপের কিছু একটা হচ্ছে বলে আর কি। সো আপনি সাধারণত আমরা কিন্তু এটাকে লেস দেন গ্রেটার দেন সিম্বল হিসাবে চিনি। আপনারা কি এই সিম্বলগুলো চিনেন? এই সিম্বলগুলো চিনেন না? আমরা লেস দেন গ্রেটার দেনের কাজ করে আসছি না ছোটোবেলায়, যে কোনটা কার থেকে বড় বা ছোট। সো এই যে লেস দেন আর গ্রেটার দেনের যে সিম্বলগুলো, অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে কার্লি নামে হচ্ছে পরিচিত। সো এই 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 যে অ্যাঙ্গেল যে ব্র্যাকেটগুলো, অ্যাঙ্গেলও বলে অনেকে, এই অ্যাঙ্গেল আর কি, অ্যাঙ্গেল ব্র্যাকেটটাই বলি আমরা। অ্যাঙ্গেলটাই হচ্ছে আমরা কী করবো এখানে হচ্ছে ধরেন দিব, দেওয়ার পরে আপনার কিবোর্ডে এক্সক্লেমেশন মার্ক আছে না, এই এক্সক্লেমেশন মার্ক যেটা আছে এই মার্কটা হচ্ছে আমরা দিই। এটা যদিও অন্যান্য মানে ল্যাঙ্গুয়েজে অন্য আরেকটা নাম আছে, সেগুলো আমরা আস্তে আস্তে পরে শিখবো। সো এটা দেওয়ার পরে আপনাকে সবার প্রথমে লিখতে হবে DOCTYPE ডক টাইপ, লিখে একটা স্পেস দিয়ে লিখবেন HTML। এই যে এইখানে যে কোডিংটুকু লিখলাম এইটার মানে হচ্ছে ডক টাইপ ডিক্লিয়ারেশন। এটা একটু নোট করে নেন, কারণ ইন্টারভিউ বোর্ডে গেলে এই প্রশ্নটা আপনাদেরকে করবে। এটাকে আমরা বলে থাকি ডক টাইপ ডিক্লিয়ারেশন। এই ডক টাইপ ডিক্লিয়ারেশনের কাজ হচ্ছে দুইটা। এক, যখন আপনি এইভাবে এক্সক্লেমেশন মার্ক দিয়ে ডক টাইপ HTML লিখবেন, তখন আপনার ব্রাউজার বুঝে যাবে যে আপনি HTML5 দিয়ে কাজ করতেছেন। HTML5 দিয়ে, HTML5 এর আগে কত ছিল? HTML4 ছিল। সো ওই HTML4 বা তার আগের ভার্সনগুলোতে এইরকম ডক টাইপ ডিক্লারেশন করা হতো না। সো অবশ্যই আমরা এরকম একটা ডক টাইপ ডিক্লারেশন করব। আর এখানে দেখেন ডক টাইপ ডিক্লারেশন দিয়ে বলতে হবে যে আপনি এই যে HTML পেজটা নিয়ে যে কাজ করতেছেন, এই যে আপনার HTML পেজ, যেই পেজটাতে আপনার ওয়েবসাইটের কন্টেন্টগুলো বসবে, এইটা একটা কি? এটা একটা HTML টাইপের একটা ডকুমেন্ট। এই ডিক্লারেশনটা আমরা কি করি? এই কমান্ডের মাধ্যমে দিই। আমি আবার বলতেছি, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই ডক টাইপ ডিক্লারেশন না দিলে ব্রাউজার বুঝবে যে আপনি HTML5 এর আগের ভার্সন দিয়ে কাজ করতেছেন। সো অবশ্যই এটা দিতে হবে, নাম্বার 1। নাম্বার 2, এই যে ডক টাইপ HTML বললেন না, তার মানে বোঝাচ্ছেন আপনি ব্রাউজারকে বর্তমান যে পেজটা আছে, এই যে ওয়েব পেজটা, এটা তো আমরা এখনও কিছু তৈরি করিনি, এটা আমরা তৈরি করব। সো বর্তমান এই ওয়েব পেজটা, এখানে আমরা কী করব? এখানে হচ্ছে আমরা এইটার ডকুমেন্ট টাইপ কী হবে? এটার ডকুমেন্ট টাইপ হবে হচ্ছে HTML, মানে এটা একটা HTML এর ডকুমেন্ট ফাইল। খেয়াল করে দেখছেন যে HTML এর এই পেজটাকে, এটাকে একটা হচ্ছে ডক ফাইল বা ডকুমেন্ট ফাইল বা ডকুমেন্ট টাইপ দিয়ে ডিক্লেয়ার করা লাগতেছে, বা এটাকে হচ্ছে আমরা ডকুমেন্ট বলতেছি কিন্তু ডকুমেন্ট। আপনারা ডকুমেন্ট বলতে কি বুঝেন? ডকুমেন্ট বলতে কি বুঝি আমরা? সাধারণত ডকুমেন্ট বলতে বুঝি যে আমি কাগজে কলমে কোনো কিছু হচ্ছে লিপিবদ্ধ করলাম, কাগজে কলমে কোনো কিছু হচ্ছে আমি নোট করে রাখলাম, এটাকে আপনার ডকুমেন্ট বুঝেন না? হ্যাঁ, না, ইয়েস নো দিয়ে হচ্ছে উত্তর দিবেন। অবশ্যই হচ্ছে ইন্টারেক্টিভ হবে। তাহলে আমরা 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 সবাই ডকুমেন্ট ব্যবহার করি। আপনি আজকে ক্লাসে পড়তেছেন, পড়ার সময় আপনি ছোটো ছোটো কাগজে কলমে হচ্ছে আপনি নোট নিতেছেন, এটা একটা ডকুমেন্ট। প্রাইভেট টিউশনি পড়তে গেছেন কোনো একটা জায়গায়, স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়াশোনা করতেছেন, খাতায় কিছু লিখতেছেন, একটা ডকুমেন্ট। একজন ডক্টরেট হচ্ছে ডিগ্রি নেওয়া একজন ব্যক্তি, উনিও দেখেন কি করতেছেন, উনিও হচ্ছে কোনো একটা সাবজেক্টের উপরে বিশাল বড় একটা ডকুমেন্ট তৈরি করে উনি হচ্ছে থিসিস কমপ্লিট করতেছেন না? এখন কথা হচ্ছে, ভাইয়া বুঝলাম, আমি কাগজে কলমে যে বিষয়টা লিখলাম সেটা একটা ডকুমেন্ট, কিন্তু আপনি যে ওয়েবসাইটটা তৈরি করতেছেন, এই যে ওয়েব পেজটা তৈরি করতেছেন, এটাকে কেন আপনি ডকুমেন্ট বলতেছেন? এটা কিভাবে ডকুমেন্ট হয়? এটা তো আমি কোডিং করে তৈরি করলাম। আসেন আপনাদেরকে একটু HTML এর হিস্টোরিতে হচ্ছে নিয়ে যাই। এটা গত ক্লাসে কিন্তু আপনাদের সাথে হিস্টোরি আলোচনা করা হয়েছিল, মনে আছে? HTML এর হিস্টোরি, যে HTML সবার প্রথমে 1 2 3 4 তারপরে XHTML এইভাবে করে HTML5 আসছে, মনে থাকার কথা আপনাদের। কিন্তু সবার পিছনে চলে যান, সবার পিছনে যে বিষয়টা বোঝার চেষ্টা করবেন যে আসলে HTML জিনিসটা কি, বা এটা হচ্ছে কেন আনা হইলো। পৃথিবীর
কিছু বিজ্ঞানী বলতে পারেন, ভালো ভালো হচ্ছে বিজ্ঞানী, তারা একসাথে বসলেন, বসার পরে তারা চিন্তা করলেন যে এমন কিছু একটা তৈরি করা দরকার যার মাধ্যমে কাগজে কলমের এই ডকুমেন্টটাকে আমরা অনলাইনে নিয়ে আসতে পারি। কেন তাদের মাথায় এই প্রশ্নটা আসলো বা এই বিষয়টা আসলো? আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখছেন যে আপনি কোনো জায়গায় ঘুরতে গেলে, কোনো একটা জায়গায় বেড়াতে গেছেন, আপনার কাগজ কলম কিন্তু আপনার পক্ষে হচ্ছে নিয়ে যাওয়া পসিবল না। সো আপনার ডকুমেন্ট আপনার বাসায়, আপনি চলে গেছেন অন্য জায়গায়, গেল একটা প্রবলেম। আবার একটু চিন্তা করেন, আপনি আজকে একটা স্কুলে বা একটা কলেজে বা একটা ইউনিভার্সিটিতে ভর্তি হবেন। সো এখানে অ্যাডমিশন ফি কত, কোন সেমিস্টারে আপনি ভর্তি হতে পারবেন, কোন কোন সাবজেক্ট আপনি ভর্তি হতে পারবেন, এই বিষয়গুলো জানার জন্য কী করতে হইতো? ওই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আপনার যাইতে হইতো। আপনি রেজাল্ট দেখবেন, আপনাকে কী করতে হইতো? ওই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আপনাকে হচ্ছে যাইতে হইতো। আপনি চাইতেছেন ডাক্তারের কাছে হচ্ছে একজন ডাক্তারের সাথে হচ্ছে আপনি দেখা করবেন, ভর্তি হবেন। সো তার সিট আছে কিনা, তার সাথে আপনি কমিউনিকেট করবেন কীভাবে, কী করতে হতো? ওই চেম্বারে, তার চেম্বারে যাইতে হতো, তার সাথে হচ্ছে ফোনে বা হচ্ছে যে কোনোভাবে কন্ট্যাক্ট করে কমিউনিকেশন করে তারপর হচ্ছে বুকিং দিতে হতো। একটু চিন্তা করেন, এগুলো সব হচ্ছে কি কাগজে কলমে ডকুমেন্টেশনের কারণে, লেখার কারণে। তো বিজ্ঞানীরা চিন্তা করলেন যে আমরা একটা কাজ করি, আমরা এমন একটা কিছু তৈরি করি যার মাধ্যমে কাগজে কলমের এই ডকুমেন্টের কনসেপ্ট থেকে মানুষ বের হয়ে মানুষ চলে আসবে কি, মানুষ চলে আসবে হচ্ছে অনলাইনে। সো ইন্টারনেট বের হয়ে গেছে, ততদিনে ইন্টারনেট পাবলিশ হয়ে গেছে, ইন্টারনেটের মাধ্যমে হচ্ছে একটা কম্পিউটারের সাথে আর একটা কম্পিউটারকে হচ্ছে কানেক্ট করে কমিউনিকেশন করা যাচ্ছে। সো ওই বিজ্ঞানীরা চিন্তা করলেন আমরা এমন কিছু একটা তৈরি করি যেই সিস্টেমটার মাধ্যমে কী হবে, ডকুমেন্ট কাগজে কলমের ভেতরে সীমাবদ্ধ না থেকে কী হবে, যে হচ্ছে ওয়েবসাইটের ভিতরে চলে আসবে, ওয়েব পেজ আকারে হচ্ছে আমাদের সামনে চলে আসবে। এই যেই ওয়েব পেজের সামনে বা যেই ওয়েব পেজ বা ওয়েবসাইটের সাহায্যে আমাদের চলে আসবে, এই জিনিসটাই হচ্ছে আমাদের কি অনলাইন ডকুমেন্ট। মানে তাদের কনসেপ্টটা ছিল কাগজে কলমে ডকুমেন্ট লেখা থেকে বের হয়ে ডকুমেন্টটাকে কীভাবে অনলাইনে নিয়ে আসা যায়। সো ওই যে অনলাইনে নিয়ে আসলো এবং তারই প্রতিফলন হিসেবে আমরা আজকে এই HTML-টা হচ্ছে পাইছি। তারা এটা কেন করলেন? তারা এটা করার অন্যতম উদ্দেশ্য ছিল যে দুনিয়ার এক প্রান্ত থেকে একটা স্টুডেন্ট বা একজন হচ্ছে শিক্ষক, সে যদি কোনো কিছু ভালো একটা তৈরি করে, সেইটা যাতে হচ্ছে অনলাইনে রাখতে পারে এবং সেই অনলাইন ডকুমেন্টের মাধ্যমে যাতে হচ্ছে অন্যান্য যারা আছে তারা হচ্ছে কী করবে, সেইখান থেকে হচ্ছে সাপোর্ট নিবে, সেটা পড়বে, সেটা শিখবে, সেটা দিয়ে ভালো কিছু হচ্ছে করবে। যে কোনো কিছুরই কিন্তু হচ্ছে ভালো খারাপ আছে। এই ইন্টারনেটটা তৈরি হওয়ার পরে এর ভালোও হয়েছে, এর কিন্তু খারাপও হয়েছে। ভালো বিষয়গুলো কি? আপনাকে হচ্ছে ডাক্তারের চেম্বারে যেতে হইতেছে না। আপনি কি করতে পারতেছেন? আপনি চাইলে ঘরের ভিতরে বসেই অনলাইন মিট আপ করে আপনি হচ্ছে ডাক্তারের সাথে হচ্ছে আপনি কমিউনিকেট করতে পারতেছেন। ভালো কি হয়েছে? আপনাকে এই ফুল স্ট্যাক কোর্স করার জন্য আপনাকে হচ্ছে কিন্তু আপনার কী বলে, শিখবে সবাইতে হচ্ছে যে ক্যাম্পাসে আসতে হচ্ছে না। আপনি আপনার ঘরে, আমি আমার ঘরে বসে হচ্ছে আমরা রাত্রেবেলা হচ্ছে একসাথে ক্লাস করতেছি। দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে যে কারোর সাথে কমিউনিকেট করতে পারতেছে। তার জন্য কি দরকার হচ্ছে? একটা ইন্টারনেট কানেকশন, স্টেবল একটা ইন্টারনেট কানেকশন, আর হচ্ছে দুইটা মেশিন, মানে কম্পিউটার। এই কম্পিউটার কিন্তু মেশিন। সো এরকম দুইটা মেশিন, কমিউনিকেশনের জন্য দুইটা মেশিন দরকার হচ্ছে, বাস আমরা কমিউনিকেট করতে পারতেছি। সো এগুলো হচ্ছে ভালো দিক। খারাপ দিক কি? খারাপ দিক হচ্ছে দেখবেন যে অনলাইনে এখন অনেক বাজে বাজে হচ্ছে কাজও হয়। যে কোনো জিনিসের ভালো খারাপ দুইটাই আছে, কিন্তু ওই ভালোটার জন্য বা ওই খারাপটার জন্য দায়ীকে সিম্পল একটা এক্সাম্পল বোঝার চেষ্টা করেন। আপনার বাসায় ছুরি আছে, ছুরি দিয়ে আপনি চাইলে কোনো কিছুকে হচ্ছে কেটে মেটে নষ্টও করে ফেলতে পারেন। আবার এই ছুরি না হইলে আপনি কিন্তু হচ্ছে আপনার ঘর রান্নাবান্নাও করতে পারবেন না। তো এই ছুরিটার ব্যবহারকারীর উপরে ডিপেন্ড করে। ছুরি ছাড়া চলবে না। ভালো কাজও আপনি ওটা দিয়ে করতে পারবেন, খারাপ কাজও আপনি হচ্ছে ওটা দিয়ে করতে পারবেন, কিন্তু এটা ডিপেন্ড করে কি আপনার হচ্ছে ইউজের উপরে। সো আমরা এই সমস্ত যে বিষয়গুলো আছে এগুলোর হচ্ছে ভালো দিকটা আমরা ব্যবহার করার চেষ্টা করব। সো চলেন HTML-এর হিস্টোরি নিয়ে কথা বলতেছিলাম। সো ওই ইনভেন্টর বা হচ্ছে ওই সায়েন্টিস্ট, তাদের কনসেপ্টটা ছিল এরকম যে আমরা কাগজে কলমের ডকুমেন্ট থেকে বের হয়ে আমরা কি করব, আমরা অনলাইনে হচ্ছে ডকুমেন্টটাকে লেখার বা কোনো কিছু হচ্ছে তৈরি করার মতন একটা সিস্টেম আমরা বের করব। সো এখানে কি হবে, ডকুমেন্ট কাগজে কলমে না থাকে, ডকুমেন্টটা হচ্ছে অনলাইনে থাকবে। আর ওই চিন্তা করেই তারা কি করলেন, তারা একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করলেন এবং যেই ল্যাঙ্গুয়েজটার নাম তারা দিচ্ছেন হচ্ছে HTML। সো এই HTML-এর মাধ্যমেই আমরা যে ওয়েবসাইটগুলো তৈরি করতেছি এগুলো এক একটা অনলাইন ডকুমেন্ট, এগুলো এক একটা অনলাইন ওয়েব পেজ, এগুলো এক একটা ওয়েবসাইট। মানে ওয়েবসাইট বলেন না ডকুমেন্ট বলেন, যাই বলেন না কেন একই জিনিস। এগুলো আমরা এক একটা অনলাইন ডকুমেন্ট তৈরি করতেছি, যেখানে বিভিন্ন রকমের তথ্য বা উপাত্ত আমরা উপস্থাপন করতেছি, আমাদের ইউজাররা এগুলো কালেক্ট করে কাজ করতেছে। আমার মনে হয় বিষয়টা আপনারা বুঝতে পারছেন। সো এই ডক টাইপেরই হচ্ছে ব্যাখ্যা দিচ্ছিলাম আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত, যা কেন এটাকে হচ্ছে ডক টাইপ বলা হচ্ছে। কারণ আমরা এখানে একটা ডকুমেন্ট তৈরি করব, যেই ডকুমেন্টটা টাইপ হবে HTML, এবং এই HTML ডক টাইপের মাধ্যমে বিভিন্ন কন্টেন্ট উপস্থাপন করার মাধ্যমে আমরা আমাদের ইউজারদের সাথে কমিউনিকেট করব।
সো এই প্রথম ডক টাইপ ডিক্লারেশনটা হয়ে যাবে এবং এরপর আপনাকে কি করতে হবে, আপনি আবার দুইটা এরকম অ্যাঙ্গেল দিবেন, দেওয়ার পর এখানে লিখবেন HTML। সো আপনি যেহেতু HTML কোডিং করবেন, খেয়াল রাখবেন একটা HTML এর শুরু লাগবে আর আরেকটা HTML এর শেষ লাগবে। তো HTML এর শেষ লিখবেন কীভাবে, এইটাই কপি পেস্ট করে বসানোর পরে এই যে পরের যে HTML তার আগে এসে একটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ দেবেন, বাস HTML এর শুরু শেষ হয়ে গেল। সো আমি ডক টাইপ ডিক্লারেশন করব, তো যেহেতু HTML এর কোড করব এর জন্য হচ্ছে HTML এর শুরু আর HTML এর শেষ বসাবো। আর এই HTML এর শুরু আর শেষের ভিতরে দুইটা পার্ট হবে, খুব ভালো করে বুঝে নেন। এই HTML এর শুরু আর শেষের ভিতরে যে কাজগুলো করবেন সেই কাজগুলোকে দুইটা ভাগে ভাগ করতে হবে। সো আবার একটু কার্লি দিয়ে লিখতেছি আমি। একটা হবে হচ্ছে হেড, এই হেডেরও শুরু আছে এবং হেডের হচ্ছে শেষ আছে। হেডের শেষ যেটা, এটা বুঝবো কীভাবে, শেষ যেটা হেড, এই হেডের আগে হচ্ছে দেখবেন একটা কার্লি বসানো লাগতেছে। এবং এরপরে আসবো, এরপরে হচ্ছে আমরা ঠিক আবার ওই অ্যাঙ্গেল দিয়ে আমরা এখানে হচ্ছে বডি লিখবো। তো বডিরও শুরু আছে এবং বডিরও হচ্ছে শুরু আছে এবং এই বডিরও কি থাকবে, শেষ থাকবে। সো শেষ হয় কিভাবে, জাস্ট এই যে শেষের বডিটার আগে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দিবেন আপনারা। তো এখন এই হেড আর এই বডিতে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা কী করি, এখানে তো হেড আর বডি লিখলাম, এই হেড আর বডির কাজ কি, এই হেডের ভিতরে থাকবে আমার ওয়েবসাইটকে রান করার জন্য বিভিন্ন রকমের লিঙ্ক, ওয়েবসাইটে যাতে ঠিক মতন রান করে এরকম বিভিন্ন রকমের হচ্ছে সাপোর্ট। আবার বলতেছি, ওয়েবসাইটে হচ্ছে বিভিন্ন রকমের কন্টেন্ট লিঙ্ক আপ করা থাকে। সো ওয়েবসাইটে ওই বিভিন্ন রকমের কন্টেন্টের লিঙ্ক আপগুলো বা ওয়েবসাইটে যাতে হচ্ছে ঠিক মতন রান করে ইত্যাদি বিভিন্ন রকমের যে সাপোর্টগুলো, সেই সাপোর্টগুলো থাকবে ওয়েবসাইটের এই হেডের ভিতরে। তবে এই হেডের ভিতরে আপনি যাই লেখেন না কেন সেটা কিন্তু ওয়েব পেজে সেটা কিন্তু দেখা যাবে না, এটা হচ্ছে নট ভিজিবল। এটা নট ভিজিবল মানে আপনি এখানে যা লিখবেন সেটা আপনার ওয়েবসাইটটাকে রান করতে সাহায্য করবে, ওয়েবসাইটটাকে ঠিক মতন এক্সিকিউট করতে সাহায্য করবে, কিন্তু সেটা কি হবে না, সেটা আপনি কিন্তু ওয়েবসাইটে সরাসরি দেখতে পারবেন না, ওয়েবসাইট রান করতে সাহায্য করবে। আর এই বডির শুরু শেষের ভিতরে কি থাকবে, এই বডির শুরু শেষের ভিতরে থাকবে হচ্ছে আমাদের ওয়েবসাইটের কন্টেন্ট। ওয়েবসাইটের কন্টেন্ট কি ভাইয়া, একটা ওয়েবসাইটে আপনি যাওয়ার পরে ওই ওয়েবসাইটের ভিতরে আপনি দেখতেছেন ইমেজ, অডিও, ভিডিও, বিভিন্ন রকমের টেক্সট, বিভিন্ন রকমের রং দেখতেছেন না আপনি, ইত্যাদি যাবতীয় যা যা আছে, মানে এই যে কন্টেন্টগুলো, যেগুলো কন্টেন্ট বলতে ইমেজ, অডিও, ভিডিও, টেক্সট, যে টাইপের কন্টেন্টগুলো থাকে আর কি একটা ওয়েবসাইট আমরা যা দেখি অ্যাকচুয়ালি। সো এই কন্টেন্টগুলো তৈরি করা হয় হচ্ছে এই বডির শুরু থেকে শেষের ভেতরে। সো এই যে কন্টেন্ট যেটা আমরা দেখতে পাচ্ছি, এই কন্টেন্টের ভিতরেই হচ্ছে কী হবে অ্যাকচুয়ালি, মানে এই বডির ভিতরেই হচ্ছে অ্যাকচুয়ালি কন্টেন্ট বসানোর মাধ্যমেই আমরা আমাদের যে ইনফরমেশনগুলো সেগুলো হচ্ছে শেয়ার করব। এই কন্টেন্টগুলো কিন্তু ওয়েবসাইটে ভিজিবল হবে। আমি আবার বলতেছি, এই হেডের ভিতরে থাকবে হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক বা ওয়েবসাইটের হচ্ছে বিভিন্ন রকমের সাপোর্ট, যেগুলো ওয়েবসাইট রান করতে সাহায্য করবে, কিন্তু ওয়েবসাইটের ভিতরে এগুলো আমরা দেখতে পারবো না। আর এই বডির শুরু থেকে শেষের ভিতরে থাকবে হচ্ছে আমার বিভিন্ন রকমের কন্টেন্ট, এইটা আমরা ওয়েবসাইটে দেখতে পারবো, দেখানোর জন্যই আমরা এখানে কন্টেন্ট তৈরি করব। আপনাদের কাছে এই টেমপ্লেটের পার্টটা ক্লিয়ার কিনা? আর এখন এই যে এখানে যে টেমপ্লেটে লিখলাম না, এগুলো এই যে বিষয়গুলো লিখলাম, এইখানেই আমরা এখন কি করব জানেন, কন্টেন্ট ক্রিয়েট করার জন্য বা এখানেই কোডিং করার জন্য HTML এর ট্যাগ, এলিমেন্ট, অ্যাট্রিবিউট নামে কিছু বিষয় আছে, সেই বিষয়গুলোর সাথে আমরা এখন পরিচিত হব। তো ডক টাইপ ডিক্লারেশন এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি, এবং এই অনুপাতে এখন আমরা এই যে ডক টাইপটা যা লিখলাম আমরা এই জায়গাতে হচ্ছে ওই বিষয়গুলো উল্লেখ করব, এই বিষয়গুলো আমরা হচ্ছে এখন বসাবো। আসেন সবাই একটু এদিকে খেয়াল করি। আমি এক্সট্রিমলি সরি, আমার এই কথাটা এখন আপনাদের সাথে বলা উচিত হয়নি, কারণ আমি বুঝতে পারতেছি আপনাদের মন মানসিকতা সবাই এখন হচ্ছে ওদিকে চলে গেছে। বাট ওই যে কিছু জিনিস হচ্ছে চাপায় রাখা যায় না, আছে না, দেখবেন যে যতই হচ্ছে আপনি যাই করতে যান না কেন আপনাকে হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে নক দিবে, আপনাকে মনে করায় দিবে, আপনাকে স্মরণ করায় দিবে। তো আমরা index.html এই পেজের ভেতরে আসেন, সেই বিষয়টা হচ্ছে আমরা এখন বসাবো, ওই ডক টাইপের ওই বিষয়গুলো যা আছে ওগুলো বসাবো। একটু মনোযোগ দিয়ে এদিকে, আমি এইটা এখন লিখবো এখানে, এবং লেখার পরে আপনারা এটা কী করবেন, এটা আপনাদের কাগজে কলমে আপনারা একবার লিখবেন। দেখেন এটার একটা শর্টকাট আছে, শর্টকাটটা কী সেটা আমি আপনাদেরকে এখন শেখাবো না, এই শর্টকাটটা আপনাদেরকে হচ্ছে আমি এখন কী করবো না, যে বলবো না যে আপনারা এইটা এখন শর্টকাট ব্যবহার করেন, তবে আপনারা খুব শীঘ্রই এই সমস্ত শর্টকাটগুলোর সাথেও পরিচিত হবেন। আমি এখানে একটু টেমপ্লেটটা লিখতেছি, একটু খেয়াল করেন। সো দুইটা আমাদের অ্যাঙ্গেল, এক্সক্লেমেশন মার্ক, এখানে হচ্ছে ডক টিওয়াইপি ডক টাইপ,
তার সাথে হচ্ছে HTML। এন্টার প্রেস করে নিচে নামবেন এবং নেমে এইখানে আবার এই যে কার্লি দেওয়ার পরে এইখানে লিখবেন HTML। খেয়াল করেন এটা HTML এর শুরু, তো HTML এর একটা শুরু আছে, HTML এর একটা শেষও লাগবে, শুরু আছে শেষও লাগবে, তো শেষটা লিখবেন কীভাবে? এইখানে এডিটরে এসে শেষ লেখার সিস্টেমটা খুব ইজি। আপনি এই একটা কার্লি দেওয়ার পরে একটা ফরওয়ার্ড স্ল্যাশ প্রেস করবেন। ভাইয়ারা আপনারা কি দেখতে পাচ্ছেন? খেয়াল করে ভালো করে বুঝেন। আমি এখানে দুইটা জাস্ট হচ্ছে দুইটা হচ্ছে ক্যারেক্টার দিব। এখানে অলরেডি একটা কার্লি দেওয়ার পরে এখানে আমি কি করলাম, আমি এই ফরওয়ার্ড স্ল্যাশ প্রেস করলাম। আপনারা কি দেখে বুঝতে পারতেছেন যে বাকি পার্টটুকু এখানে বসে গেছে? এই যে HTMLটা আর তারপরে হচ্ছে বাকি পার্টটা যে এইখানে হচ্ছে বসে গেছে। সো এইটার মজাটা হচ্ছে এইটাই যে এডিটরে যখন লিখবেন তখন আপনাকে ও সাজেশন দিবে। আমি আবার দেখাচ্ছি। এই যে এখানে দেখেন আমি কার্লিটা দিলাম, এটা দেওয়ার পরে আমি এখানে এসে হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম এবং বাকি পার্টটা হচ্ছে এখানে বসে গেল। সো এবার এটাকে এন্টার প্রেস করে নিচে নামাবেন। খেয়াল রাখবেন এখানে ডক টাইপ HTML এর যে পার্টটুকু সেটাই জায়গায় দেওয়া, আর এখানে HTML এর শুরু HTML এর শেষ দেওয়া, HTML এর শুরু HTML এর শেষ দেওয়া। ওকে, তো এই HTML শুরু শেষের ভিতরে এসে এখন আমাদের করণীয় কি? এখন আমরা কি করব? এখন এই HTML এর শুরু শেষের ভিতরে আমাদের সব কাজগুলো হবে। আপনি যদি HTML এর শুরু শেষের ভেতরে আপনার কন্টেন্টগুলো না লেখেন, এগুলো কিন্তু ঠিক মতন এক্সিকিউট হবে না, বা এক্সিকিউট হলেও ব্রাউজার তার মতন করে এক্সিকিউট করবে এবং পরবর্তীতে আপনি বিপদে পড়বেন। সো আপনার HTML এর শুরু আর শেষের ভেতরে আপনাকে দুইটা বিষয় নিতে হবে, একটা হচ্ছে হেডের শুরু শেষ, আর একটা হচ্ছে বডি এবং বডির শুরু শেষ। সো এখানে একটা শর্টকাট আছে, আপনাদের মনে হয় এই শর্টকাটটা এখন আসবে না। শর্টকাটটা কি দেখেন, এখানে হেড লিখে কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলে হেডের শুরু শেষ চলে আসতেছে আমার। কিন্তু আপনাদের এই শর্টকাট এখনও নাও আসতে পারে আপনাদের এডিটরে। আসলে ভালো, না আসলে আপনারা কি করবেন, আপনারা কার্লি দিয়ে হেড লিখে হেডের হচ্ছে কি করবেন, এই কার্লিটা দিয়ে এখানে আপনি এই পুরো পার্টটাকে হেডের শুরুটাকে লিখবেন। লেখার পরে আপনি এখানে আরেকটা আরেকটা হচ্ছে কার্লি দিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ প্রেস করবেন। সো এই যে হেডের শুরু শেষ চলে আসলো। সেম এভাবে বডিটাও হচ্ছে লিখে ফেলতেছি। আমি একটু তাড়াতাড়ি লিখতেছি, বডি শুরু শেষ। যেটা বলতেছিলাম ভাইয়েরা, পুরা হেডের ভেতরে থাকবে সাপোর্ট, ফাইলের লিঙ্ক আপ, ফাইলটাকে রান করতে সাহায্য করবে। বডির ভিতর থাকবে হচ্ছে আমার ওয়েবসাইটের কন্টেন্ট, যেই কন্টেন্টের মাধ্যমে আমি আমার ওয়েবসাইটে বিভিন্ন রকমের আমাদের ইউজারদের সাথে বিভিন্ন রকমের ডাটার আদান প্রদান করব। তো এই বিষয়টারই দেখেন এখানে যেটা লিখছিলাম সেইটারই আরও ইলাবোরেশন, আরও সুন্দর করে যে ফরম্যাটটা, সেটা হলো এই যে এইটা। এবং আপনারা এখন এইটা দেখে দেখে লিখবেন। আর এই জায়গাতে এইটা দেখে দেখে লেখার আগে আমি এই বিষয়টা আবার আপনাদেরকে একটু বুঝাই। এটা কি ক্লিয়ার না আপনাদের কাছে যে এখানে ডক টাইপ HTML এর ডিক্লারেশন? এটা কি আমাদের কাছে ক্লিয়ার না? ডক টাইপ HTML এর ডিক্লারেশন, এবং এটা দুইটা কারণে দেওয়া হয়। HTML5 ভার্সনটা বোঝানোর জন্য, আর আপনার ওয়েবসাইটটা যে এই ওয়েবসাইটের ডকুমেন্ট টাইপ, এই পেজটার ডকুমেন্ট টাইপ HTML, সেটা বোঝানোর জন্য। এইখানে ডক টাইপটা দেখেন ওরা বড় হাতের লেখছে, ক্যাপস লক সবগুলো অক্ষর বড় হাতের লেখছে। আপনারা চাইলে এটা ছোটো হাতের লিখতে পারেন, কোনো সমস্যা হবে না। গেল একটা পার্ট। এরপরে এখানে দেখা যায় HTML এর শুরু আর ওই যে HTML এর শেষ, এবং দেখা যায় এই যে হেডের শুরু, হেডের শেষ, বডির শুরু, বডির শেষ। আশা করি এতটুকু পার্ট আপনারা বুঝতে পারছেন। এখন আমরা আর একটু ডিপে যাব। এখন আমরা এখানে ট্যাগ এলিমেন্ট আর অ্যাট্রিবিউটের সাথে একটু পরিচিত হব। ট্যাগ এলিমেন্ট অ্যাট্রিবিউটের সাথে পরিচিত হওয়ার আগে আরেকটা বিষয় একটু বোঝার চেষ্টা করেন। আমরা কি বাংলা ভাষা পারি? আমরা কি ইংরেজি ভাষা পারি? বাংলা বা ইংরেজি ভাষাগুলো আমরা শিখছি কীভাবে? বাংলা বা ইংরেজি ভাষা শেখার জন্য সবার প্রথম আমাদের যেটা করতে হয়েছে সেটা হচ্ছে আমাদের লেটারগুলো শিখতে হয়েছে, বর্ণ বা অক্ষরগুলো শিখতে হয়েছে। এরপরে কিন্তু আমরা হচ্ছে শব্দ গঠন শিখছি, মানে ওয়ার্ড হচ্ছে আমরা শিখছি, এবং এরপরে আমরা শিখছি হচ্ছে কি সেন্টেন্স। আমার যদি কোনো জায়গায় বানান ভুল হয় ভাইয়ারা, আপনারা প্লিজ এটা একটু ইগনোর করে যাবেন। লেখার সময় অনেক সময় দেখা যায় যে অনেক কিছু হচ্ছে চিন্তা ভাবনা করে লিখতে হয়, অনেক কিছু হচ্ছে আপনাদেরকে বুঝাইতে হয়, মাথার ভিতরে হচ্ছে কাজকর্মগুলো চলতে থাকে, অনেক সময় হচ্ছে টাইপিংয়ে এরকম ভুল হতে পারে। সো যদি কোনো ভুল হয় আপনারা ওইটা ঠিক মতন লিখে নেবেন। সো এই লেটার আগে আপনাকে শিখতে হবে, তারপর হচ্ছে শব্দ গঠন আপনি শিখবেন, মানে হচ্ছে আগে অক্ষরগুলো বা বর্ণগুলো শিখবেন, তারপর হচ্ছে শব্দ গঠন শিখবেন, তারপর হচ্ছে আপনি বাক্য গঠন শিখবেন। এবং এই বিষয়গুলো ঠিকঠাক মতন হচ্ছে কাজ করতেছে কিনা, দিন শেষে আমরা এটা মেনটেন করি কি দিয়ে? গ্রামার দিয়ে মেনটেন করি কিনা? কি দিয়ে মেনটেন করি বলেন? গ্রামার মানে কি? সরি, গ্রামার বানানটা বলেছে GRAMAR, ব্যাকরণ, তাই না? একটু করি। এখন বলতে পারেন ভাই এটার সাথে আসলে কোডিংয়ের মিলটা কি? গুড। এই যে এখানে এই যে ট্যাগ এলিমেন্ট অ্যাট্রিবিউট দেখছেন, এই ট্যাগ এলিমেন্ট অ্যাট্রিবিউটের সাহায্যে আমার ওয়েবসাইটের কন্টেন্ট তৈরি হবে।
আর এই ট্যাগ এলিমেন্ট অ্যাট্রিবিউটই হচ্ছে আমার এই লেটার ওয়ার্ড আর হচ্ছে সেন্টেন্স। আর অ্যাকচুয়ালি এগুলো ঠিকঠাক মতন কাজ করতেছে কিনা সেই বিষয়গুলো মেনটেন করে কে জানেন? SYNTAX, সিনট্যাক্স। সেগুলোকে মেনটেন করে কে? সিনট্যাক্স। গ্রামার বা সিনট্যাক্স একই বিষয়। এই যে আমরা এখানে দেখেন টেমপ্লেটটা লিখলাম না, এই টেমপ্লেটটা লিখে এখন যে এখানে যে ট্যাগ এলিমেন্ট অ্যাট্রিবিউট লিখবো, এইখানে দেখবেন আমরা বিভিন্ন রকমের রুলস, বিভিন্ন রকমের হচ্ছে স্ট্যান্ডার্ড ফরমেশন বা বিভিন্ন রকমের হচ্ছে সিনট্যাক্স শিখে শিখে এই বিষয়গুলো হচ্ছে আমরা শিখতে থাকবো। ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি এখানে কোন বিষয়টা কিভাবে হচ্ছে এই প্রয়োগগুলো আপনাদের শিখাই দিব। দেখবেন একটা বিষয় একবার করতে পারলে সেই জিনিসটাই আপনার সামনে বারবার বারবার আসতেছে। মুখস্থ করতে যাবেন না, ওই বিষয়টাই আপনি বারবার যখন বসাবেন, একবার দুইবার তিনবার বসালেই দেখবেন যে এই বিষয়গুলো আপনার সাথে হচ্ছে একবারে ফিট হয়ে গেছে, পুরোপুরি আপনি ওগুলো নিয়ে ক্লিয়ার হয়ে যাবেন। হাউ ইট ওয়ার্কস, এটাতে কীভাবে কী করা যায় সব কিছু তখন আপনারা ইনশাআল্লাহ হচ্ছে ভালো করবেন। কিন্তু এটার জন্য একটা কাজ করতে হবে, একটা কাজ। আর সেটা কি? সেটা হচ্ছে প্রতিনিয়ত একটু প্র্যাকটিস। আপনাদেরকে অলরেডি বলা হয়েছিল যে বাসায় আপনারা আপনারা প্রত্যেকটা দিন 3 থেকে 4 ঘন্টা প্র্যাকটিস করার আপনারা চেষ্টা করবেন। যদিও আপনাদের তেমন করে এখন পড়া শুরুই হয় নাই, আস্তে আস্তে শুরু হচ্ছে। সো আপনারা চেষ্টা করবেন এখন থেকেই 3 থেকে 4 ঘন্টা করে করে প্রত্যেক দিন একটু সময় দেওয়ার। যদি 3 থেকে 4 ঘন্টা না পারেন তাহলে 2 থেকে 3 ঘন্টা আপনারা চেষ্টা করবেন সময় দেওয়ার। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে হেলথ। হেলথ খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। আপনার যদি শরীর ভালো না থাকে, আপনি যদি সুস্থ না থাকেন, আপনি কিন্তু ঠিক মতন কাজ করতে পারবেন না। সো আপনাকে আপনার শরীরের দিকে নজর দিতে হবে। যারা হচ্ছে এই যে আমরা ডিজাইনার বা যারা হচ্ছে আমরা ডেভেলপার, মানে আমি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের কথা বলছি, যারা আমরা ওয়েব ডিজাইনার বা ডেভেলপার, যারা কোডিং করি, যারা হচ্ছে অনেক সময় কম্পিউটার স্ক্রিনে বসে থাকি, আমাদের ম্যাক্সিমাম সময় কিছু সমস্যা হয়। যেমন সমস্যাগুলো কি? দেখা যায় যে হচ্ছে চোখে একটু হচ্ছে সমস্যা হয়, চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে যায়। তাহলে এখানে কি করতে হবে? এখানে কি করলে ভালো হয়? খেয়াল করে দেখবেন আপনাদের স্ক্রিনে, এইটা আমাদের হচ্ছে কম্পিউটার স্ক্রিন না, এই কম্পিউটার স্ক্রিনে দেখবেন ব্রাইটনেস হচ্ছে বাড়ানো কমানো একটা সিস্টেম আছে। তো আপনি ব্রাইটনেসটা অ্যাডজাস্ট করে রাখবেন যে কোন ব্রাইটনেসে আপনার সাথে হচ্ছে ভালো খেলে, কোন ব্রাইটনেসে আপনি হচ্ছে এখানে কী করতেছেন, আপনি হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন, এটা হচ্ছে আপনি খেয়াল রাখবেন। যদি এমন হয়, ধরেন আপনি লাইটের দিকে মুখ করে বসেন, আলোর দিকে মুখ করে বসেন, আলোর দিকে মুখ করে বসেন, আলোটা আসতেছে আপনার সামনে থেকে, স্ক্রিনটা হচ্ছে কম আলো, আর আপনার সামনে যে আলোটা আছে সেটা বেশি আলো। আপনি দেখবেন কাজ করতে পারবেন না। 1 ঘন্টা কি আপনি হচ্ছে আধা ঘন্টা কাজ করেন, দেখবেন আপনার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। এগুলো কি কখনো ফিল করেন আপনারা? সো খেয়াল রাখবেন, আপনি যেখানে কোডিং করতে বসেন সেই কোডিংয়ের কী বলে যে, মানে যেখানে আপনি প্র্যাকটিস করতে বসেন ওই জায়গার এনভায়রনমেন্টটা যাতে হচ্ছে ঠিক থাকে। চেষ্টা করবেন চেয়ারে টেবিলে বসার। অনেকে হচ্ছে আপনারা বসেন হচ্ছে খাটে বসেন, মোড়া নেন, মোড়ার উপরে হচ্ছে আপনারা ল্যাপটপ রাখেন। 2 দিন পরে মাজায় সমস্যা হয়ে যাবে, 100-300 মাজায় সমস্যা হয়ে যাবে। মাজা, ঘাড়ের হাড় আর হচ্ছে হাতের হচ্ছে দেখবেন যে হাতের হচ্ছে যে অ্যাঙ্গেলগুলো, এগুলো দেখবেন হচ্ছে আপনার বাঁকা হয়ে বা ব্যথা হয়ে আসতেছে। তো চেয়ারে টেবিলে বসবেন, আশেপাশে হচ্ছে কিছুটা ফ্রি স্পেস রাখবেন, পানির একটা বোতল হচ্ছে আপনার সাথে রাখবেন। আর খেয়াল রাখবেন ব্রাইটনেস যেটা বলছি, আপনার যাতে হচ্ছে ভালো মনে হয়, আপনার যাতে হচ্ছে ভালো লাগে ওইরকম ব্রাইটনেস একটা ব্যবহার করবেন। আমি জানি না আপনারা ব্রাইটনেসটা আসলে হচ্ছে উপলব্ধি করতে পারতেছেন কিনা স্ক্রিনটা শেয়ার করার পরে, বাট আমি যেটা বোঝাতে চাইতেছি সেটা হলো আলোর দিকে মুখ করে বসবেন না। আলোর দিকে যদি মুখ করে বসেন তাহলে দেখবেন যে হচ্ছে আপনার চোখে হচ্ছে বেশি আলো আসলে, স্ক্রিনে যদি হচ্ছে আপনার লাইটটা কম থাকে, তখন দেখবেন যে হচ্ছে আপনার আধা ঘন্টা কাজ করার পরে আপনার মাথা ব্যথা শুরু হয়ে যাবে। এইটা খেয়াল রাখবেন, নাম্বার 1। নাম্বার 2 যেটা খেয়াল রাখবেন, যে অনেকক্ষণ যদি হচ্ছে স্ক্রিনের দিকে তাকায় থাকেন তখন দেখবেন হচ্ছে চোখ দিয়ে পানি পড়ে, এরকম অনেকের সমস্যা হয়ে যায়। সো তারা কী করবেন? তারা চেষ্টা করবেন, একটা হচ্ছে গ্লাস আছে, ওই গ্লাসটা হচ্ছে অ্যান্টি রিফ্লেকশন। আপনি বলবেন, আপনি যাই হচ্ছে চশমার দোকানে যেয়ে বললেই হবে যে ভাই আমি অনেক সময় ধরে হচ্ছে কম্পিউটারে কাজ করি, তো আমাকে একটা চশমা দেন, যে চশমাটা হচ্ছে কী করবে, কোনো পাওয়ার নাই কিন্তু হচ্ছে ওই চশমাটা হচ্ছে কী করবে, যে আলোর প্রতিফলন হচ্ছে করতে দেয় না। দেখেন এরকম কিন্তু চশমা পাওয়া যায়। আপনি দেখবেন যে হচ্ছে চশমার উপরে তাকালে আপনি দেখতে পারবেন বিভিন্ন হচ্ছে আলো দেখা যায়। এগুলোর কী জানি একটা নাম আছে, আপনার একটু হচ্ছে যে খোঁজ খবর নিলেই আপনারা দেখলেই হবে। সো এই টাইপের একটা চশমা পরেও আপনি প্র্যাকটিস করতে পারেন, নাম্বার 2। নাম্বার 3, আপনি অনেকক্ষণ যাবত একটানা কাজ করবেন না। কতক্ষণ হচ্ছে আপনি কাজ করবেন? আপনি মনে করেন যে আপনি ধরেন হচ্ছে 1 ঘন্টা হচ্ছে আপনি কাজ করলেন, 1 ঘন্টা কাজ করার পরে 10 মিনিট হচ্ছে আপনি কী করবেন, আপনি হাঁটার চেষ্টা করবেন। 1 ঘন্টা কাজ করবেন, 1 ঘন্টা কাজ করে আপনি মিনিমাম 10 মিনিট হাঁটবেন। কিন্তু আপনাদের আবার একটা বদ স্বভাব আছে, কীরকম? মনে করেন অনেকের হচ্ছে ওই যে হুক্কা তামাক এগুলো হচ্ছে টানার একটু স্বভাব আছে আর কি, বা একটু হচ্ছে চাটা খাওয়ার হচ্ছে একটু স্বভাব আছে। তারা কি করে, মনে করেন 1 ঘন্টা প্র্যাকটিস করছে, ওফ অনেক প্র্যাকটিস হয়েছে, কী করি যাই একটু হচ্ছে একটু আগুন ধরায় আসি।
সো আগুন ধরাবে কই, একটু নিচে গেছে, দোকানে গেছে, দোকানে যাওয়ার পরে দোকান থেকে হচ্ছে টোকান হয়ে কই যে চলে গেছে, আর কোনো হচ্ছে পড়াশোনার কোনো খবর থাকে না, হাওয়া, পুরা হাওয়া। এই টাইপের যদি হাওয়া হয়ে যান তাহলে হচ্ছে পড়াশোনা হচ্ছে কিন্তু করতে পারবেন না, বেশি দূর আগাইতে পারবেন না। আপনি চা খান, চা যদি খাইতে মন চায় চা খান, কিন্তু ওইটা 10 মিনিটের ভিতরে হচ্ছে আপনি কী করেন, লাগলে একটা ফ্লাক্স দিয়ে বা কিছু একটা নিয়ে আপনি বসে ওইখানে আপনি হচ্ছে একটু 1 কাপ চা খেয়ে আপনি কাজ শেষ করেন। বেশি হচ্ছে ক্যাফেইন আপনারা নিতে যান না, বেশি ক্যাফেইন নেওয়াটা কিন্তু ভালো না। দেখবেন যে অনেক সময় এমন হয় যে আপনি রাত্রেবেলা একটা ঘুমের সময় আপনি একটা হচ্ছে কী বলে চকলেট দিয়ে কফি হচ্ছে আপনি খাইছেন, দেখবেন আপনি আর ওই রাতে আর আপনার ঘুম আপনার আর হচ্ছে আসবে না। ওকে, পরের দিন মনে করেন যে হচ্ছে ক্লাস আছে, ইম্পর্টেন্ট একটা এক্সাম আছে, রাত্রেবেলা হচ্ছে একটু খাইছিলেন, মনে করছিলেন যে খাইলে একটু ভালো লাগবে, এমন হচ্ছে অবস্থা হয়েছে যে পুরো রাত নাইট গার্ডের মতন হচ্ছে আপনি চোখ মেলে হচ্ছে আপনি সারা রাত হচ্ছে বসে রয়েছেন, পরের দিন সকালে আপনি সিক। এরকম করলে হবে না। চেয়ারে টেবিলে সুন্দর করে হচ্ছে বসবেন, একটু রিল্যাক্স রাখবেন, হাত বাঁকা থাকবে না, মাজাটাকে আপনি স্ট্রেট রাখার চেষ্টা করবেন, লাগলে পিছনের দিকে সাপোর্ট বা হচ্ছে বালিশ দিয়ে দিবেন। ওকে, এই কথাগুলো কেন বললাম, নাহলে 2 দিন পরে হচ্ছে দেখবো যে আপনার পঙ্গু হাসপাতালে দেখা যাবে যে হচ্ছে আপনি ডাক্তারের সিরিয়ালে। কী ব্যাপার মিনহাজ ভাই, আপনি কেন আসেন? তখন আমি বলবো যে আসলে বলছিলাম আপনারে মানি নাই, আর আপনিও বলবেন ভাইয়া আপনি যে কথাগুলো বলছিলেন সেগুলো হচ্ছে আসলে শুনি নাই। সো দুজনেরই হচ্ছে দেখা হয়ে যাবে হয়তো বা। খেয়াল করি এইখানে, এই জায়গাতে এখন আমরা কি করব, ট্যাগ এলিমেন্ট আর অ্যাট্রিবিউটের হচ্ছে একটা ডেফিনেশন হচ্ছে শিখব। ট্যাগ এলিমেন্ট অ্যাট্রিবিউট খুব মনোযোগ দিয়ে এই ডেফিনেশনটা শিখবেন, কাজে লাগবে। সারা জীবন এই ট্যাগ এলিমেন্ট অ্যাট্রিবিউট দিয়েই কাজ করতে হবে যতদিন ওয়েবসাইট বানাবেন। ওকে, ফার্স্ট অফ অল ট্যাগ কাকে বলে? আপনারা কি খেয়াল করে দেখছেন এই যে এখানে হচ্ছে একটা মেটা দেওয়া, মেটা মেটা এই যে এই মেটাটার শুরু আছে কিন্তু এই মেটার কোনো শেষ নাই, দেখা যায় মেটার শুরু আছে, এই যে মেটার শুরু কিন্তু মেটার শেষ নাই। যেমন দেখেন এই যে হেডের শুরু আছে, হেডের শেষ আছে। তো HTML এ যা শুরু আছে এবং যা শেষ আছে তাকে আমরা বলি এলিমেন্ট। যার একটা শুরু আছে একটা শেষ আছে তাকে আমরা বলি এলিমেন্ট, কিন্তু যার শুরু আছে কিন্তু শেষ নাই তাকে আমরা বলে থাকি হচ্ছে ট্যাগ। আর এই ট্যাগ হোক মানে এই ট্যাগ অথবা হচ্ছে আপনার এলিমেন্ট, এই ট্যাগ অথবা এলিমেন্টের ভেতরে অতিরিক্ত আরও যে ডাটাগুলো দেওয়া থাকে এই ডাটাগুলোকে আমরা বলে থাকি অ্যাট্রিবিউট। আমি 3টা বিষয় বলছি, যার শুরু আছে শেষ আছে তাকে বলবো আমরা এলিমেন্ট, যার শুরু আছে কিন্তু শেষ নাই তাকে বলবো আমরা ট্যাগ। আর এই এলিমেন্ট হোক অথবা এই ট্যাগ হোক, ওদের ভিতরে যে অতিরিক্ত বা এডিশনাল যে ডাটাগুলো, এই এডিশনাল ডাটাগুলো বা সাপোর্টিভ যে এই ডাটাগুলো, এদেরকে বলা হয় অ্যাট্রিবিউট। এতটুকু পার্ট আপনারা বুঝতে পারছেন কিনা? আমি এই ডেফিনেশন আরও ক্লিয়ার করে কাজ করতে করতে সামনে যে আপনাদেরকে দিব, বাট এতটুকু পার্ট ক্লিয়ার কিনা? আচ্ছা, আমি আর একটু বুঝাই নিই, তারপর আবার হচ্ছে আপনাদের সাথে কথা বলতেছি। খুব মনোযোগ দেন এখানে ভাইয়েরা পুরো। তো এখানে ডক টাইপ ডিক্লারেশন হয়েছে, এই পার্টটা ক্লিয়ার, রাইট? ডক টাইপ ডিক্লারেশন হয়েছে, দেখা যায় এখানে এস্টিমেলের শুরু আর এস্টিমেলের শেষ আছে, এবং দেখা যায় কি এখানে যে হচ্ছে হেডের শুরু হেডের শেষ এবং বডির শুরু বডির শেষ। তো এই হেডের ভিতরে বলছিলাম যে কিছু সাপোর্ট থাকে। সো এই সাপোর্টগুলো না বিভিন্নভাবে দেওয়া হয়, তবে এখানে খেয়াল করেন হেডের ভিতরে 2টা মেটা ট্যাগ আছে। এই 2টা মেটা, এই যে মেটা মেটা এই 2টা হচ্ছে কি ট্যাগ। তো এখন এই মেটা ট্যাগ এবং এই মেটা ট্যাগগুলোর কাজ কি? এই মেটা ট্যাগের সাহায্যে আমরা আমাদের ওয়েবসাইটে কিছু সাপোর্ট দিয়ে থাকি, আবার কিছু ডাটাও বা ইনফরমেশন আমরা হচ্ছে মেটা ট্যাগের সাহায্যে এই হেডের ভিতরে বসায় থাকি। কাজ করতে করতে আস্তে আস্তে আরও ভালো ক্লিয়ার হবে, বাট আপাতত কিছু বিষয় একটু শিখে রাখেন। খেয়াল করছেন এখানে মেটা কারসেট UTF-8 কথাটা লেখা, সবাই এই মেটা কারসেট UTF-8 এটা একটু পরে খাতায় লিখবেন, আমি এটা লিখতে দিব আপনাদেরকে। আমি এখন একটু ব্যাখ্যা দিচ্ছি। দুনিয়াতে, আমাদের এই দুনিয়াতে প্রায় 150 থেকে 180টা ভাষা হচ্ছে প্রচলিত আছে। যেমন ধরুন হচ্ছে আমরা ব্যবহার করতেছি হচ্ছে বাংলা ভাষা, পাশের দেশে হচ্ছে আপনার হিন্দি, তার পাশে হচ্ছে উর্দু, তার পাশে হচ্ছে মনে করেন যে আমাদের আবার পাশে হচ্ছে দেখা যায় হচ্ছে ওই চাইনিজের ভেতর হচ্ছে দেখবেন আবার অনেক রকমের হচ্ছে ভাষার হচ্ছে শ্রেণীবিন্যাস আছে। আবার দেখবেন হচ্ছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ বা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে, তাই না? ইংরেজি ইত্যাদি বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে।
তো আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন, ওয়েবসাইট তৈরি করার পরে আপনার এই ওয়েবসাইটটা বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন দেশ থেকে ব্যবহার করতে পারে কিনা, এবং তারাও বিভিন্ন রকমের কন্টেন্ট আপনার ওয়েবসাইটে হচ্ছে দিতে পারে কিনা। আপনি একটা ব্লগিং টাইপের ওয়েবসাইটের কথা বা নিউজ পোর্টাল টাইপের ওয়েবসাইটের কথা চিন্তা করেন তো। আপনি নিউজ লিখলেন, নিউজটা হচ্ছে কী হলো, আপনার নিউজ পোর্টাল ওয়েবসাইটে পাবলিশ হইলো। এই নিউজটা একজন চাইনিজ পিপল, তার মানে চীন থেকেও পড়তে পারে, আবার হচ্ছে একজন ইন্ডিয়ান পার্সন, উনি কিন্তু হচ্ছে আপনার কী বলে ইন্ডিয়া থেকেও হচ্ছে পড়তে পারে কিনা। তো এই বিভিন্ন দেশ অনুপাতে তারা যে হচ্ছে আপনার এই ভাষাটা, আপনার এই যে কন্টেন্টটা যে পড়তেছে, ওইখানে যাতে হচ্ছে কী হয়, এই ল্যাঙ্গুয়েজটা যাতে হচ্ছে ভেঙে না যায়। এই আপনি ধরেন ওয়েবসাইটটা হচ্ছে ইংরেজি ভাষাতেই তৈরি করলেন, কিন্তু এই ইংরেজি ভাষাটাই তারা যখন হচ্ছে তাদের মতন করে দেখবে, তখন তাদের ওই কম্পিউটার যাতে হচ্ছে ভেঙে না যায়। এখন বলতে পারেন ভাই ভেঙে যায় মানে কি, এটা তো আবার বুঝলাম না। আপনাদের কি মাইক্রোসফট ডক ফাইল ডকুমেন্ট ব্যবহার করার অভ্যাস আছে? MS ওয়ার্ড যেটাকে বলি আমরা, ইউজ আছে মানে করার অভ্যাস আছে? আপনারা সিভি ক্রিয়েট করছেন না অনেক সময়, করছেন কি না? করেন নাই? বা কোনো ডক ফাইলে কোনো ইম্পর্ট্যান্ট নোট লিখছেন না কখনো আপনারা মাইক্রোসফট ডকে? মাইক্রোসফট ডকে কোনো কিছু ইম্পর্ট্যান্ট পার্ট লেখার পরে আপনারা কি কখনো এই ডক ফাইলটা নিয়ে যে আপনার অন্য আরেকটা বন্ধুর বাসায় তার কম্পিউটার ওপেন করছেন, ওপেন করে দেখছেন যে ল্যাঙ্গুয়েজ যদি না মিলে বা হচ্ছে ফন্টের যদি হচ্ছে সাপোর্ট না থাকে, দেখবেন উল্টাপাল্টা কিছু ক্যারেক্টার আসে, কি কেমন জানি হচ্ছে ওই যে লাভ সিম্বল আসে, তারপরে হচ্ছে দেখবেন ওই পান পাতার মতন হচ্ছে সিম্বল আসে, তারপরে দেখবেন হচ্ছে আপনার বক্স 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 হচ্ছে উল্টাপাল্টা আসে কিনা। এটার মানে কি? এটার মানে হচ্ছে তার কম্পিউটারে ওই যে হচ্ছে যে ল্যাঙ্গুয়েজটা, ওই যে হচ্ছে ফন্টটা, ওইটার হচ্ছে সাপোর্ট নেই, হিবিজিবি উল্টাপাল্টা। আমার মনে হয় আমি আপনাদের বুঝাইতে পারছি। সো আপনাকে এমনভাবে ওয়েবসাইটটা তৈরি করতে হবে যাতে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে যে কেউ আপনার এই ওয়েবসাইটের কন্টেন্টগুলো গ্র্যাব করতে পারে, বা তারা তাদের মতন কন্টেন্টও যাতে হচ্ছে দিতে পারে। আপনাকে আপনার ওয়েবসাইটে হচ্ছে ল্যাঙ্গুয়েজের সাপোর্ট রাখতে হবে। আর এই কারসেট মানে ক্যারেক্টার সেট UTF-8 এটা যদি লিখে দেন, আপনার ওয়েবসাইটে কী হবে, দুনিয়ার 180টা ভাষার সাপোর্ট চলে আসবে আপনার ওয়েবসাইটে। আপনি নিজের নাম ভুলে যান, সমস্যা নেই, কিন্তু মেটা কারসেট UTF-8 এইটা আপনি আপনার ওয়েবসাইটের এই হেডের ভিতরে, এই মেটা ট্যাগের ভিতরে এই ডিক্লারেশনটা দিতে আপনি ভুল করতে পারবেন না। সেখানে একটা মেটা ট্যাগ নেওয়া হয়েছে, এই মেটা ট্যাগের ভিতরে কারসেট, আর কারসেটের ভ্যালু হচ্ছে UTF-8। এই কারসেট UTF-8 এটা একটা অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউট দিয়ে ল্যাঙ্গুয়েজের সাপোর্ট দেওয়া হয়েছে। আশা করি এই পার্টটা ক্লিয়ার আপনাদের। এবার আসেন তারপরে আরেকটা মেটা ট্যাগ দেখেন, এবং এই মেটা ট্যাগের ভেতরেও দেখবেন যে নেম, কন্টেন্ট নামে দুইটা অ্যাট্রিবিউটের মাধ্যমে এইখানেও কিছু হচ্ছে কী করা হয়েছে, ইম্পর্টেন্ট ডাটা পাস করা হয়েছে। এই যে এইখানে যে মেটা, এই মেটার মাধ্যমে হচ্ছে কী করা হয়েছে অ্যাকচুয়ালি, আপনারা কি রেসপন্সিভনেসের সাথে পরিচিত আছেন? রেসপন্সিভ ওয়েবসাইট, একটু পেইন্ট টুল নিয়ে আপনাদেরকে এইটার বিষয়ের সাথে একটু হচ্ছে পরিচয় করাই। খুব মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করেন। রেসপন্সিভনেস, এইটা আপনার কম্পিউটার স্ক্রিন। কম্পিউটার স্ক্রিনে আপনি ধরেন ইউটিউব ওয়েবসাইটে ভিজিট করতেছেন। বলেন তো ইউটিউবের ওয়েবসাইটে ভিজিট করলে অনেকগুলো ভিডিও পাশাপাশি দেখা যায় কিনা? দেখা যায় না? এবার যখন আপনি মোবাইল স্ক্রিনে আসতেছেন, মোবাইলে কি অনেকগুলো পাশাপাশি দেখেন নাকি এভাবে নিচে নিচে দেখেন? এই যে স্ক্রিন অনুপাতে ওয়েবসাইটের কন্টেন্ট যে নিজেকে খাপ খাওয়াই নিচ্ছে, এই বিষয়টাই হচ্ছে কি রেসপন্সিভনেস। আমি কি আপনাদের বুঝাতে পারতেছি? স্ক্রিন অনুপাতে বলতে পারেন ভাই স্ক্রিন আবার কোন স্ক্রিন? এই যে আপনি কম্পিউটার যখন ব্যবহার করতেছেন, কম্পিউটার দিয়ে যখন একটা ওয়েবসাইট ব্যবহার করতেছেন, তখন ওইটা কম্পিউটার স্ক্রিন। মোবাইল দিয়ে যখন হচ্ছে আপনি একটা ওয়েবসাইট ভিজিট করতেছেন, তখন ওইটা হচ্ছে আপনার ওই মোবাইল স্ক্রিন। এই স্ক্রিন সাইজগুলো মাপে কীভাবে, পরিমাপ করে কীভাবে? এই স্ক্রিনের লেফট থেকে রাইট সাইড পর্যন্ত কতটুকু জায়গা, তার উপরে ডিপেন্ড করে হচ্ছে স্ক্রিনের সাইজটা পরিমাপ করা হয়, এবং এর উপরে ডিপেন্ড করে হচ্ছে এই রেসপন্সিভনেসটা কাজ করে। কিন্তু ভাইয়া সেটা পরে আমরা বুঝবো। আচ্ছা একটা বিষয় খেয়াল করেন, আপনারা কিন্তু অনেক সময় আমি যে এই পড়াগুলো বুঝাই, এই বোঝানোর ভিতরে আপনার অনেক সময় হচ্ছে হাওয়া হয়ে যান। মানে আমি বুঝাইতেছি, আপনি স্টাক করে অন্য কোনো জায়গায় রয়ে গেছেন, বা আমি একটা পয়েন্ট বলছি, আপনি ভুল একটা পয়েন্ট বলে ওই ভুল পয়েন্টের ভিতরে হচ্ছে আপনি বসে রয়েছেন, এমন কিন্তু করেন না, তাহলে কিন্তু আপনি হচ্ছে হারায় যাবেন। আপনি কিছু একটা ভুল বললেও খেয়াল রাখেন, আমি যে পয়েন্টটা বলতেছি, আমি যে নোটটা আপনাকে বলে দিচ্ছি, সেটা আপনি হচ্ছে খেয়াল রাখেন। আস্তে আস্তে এগুলো সামনে ক্লিয়ার হবে, কিন্তু আপনি আপনার ওই ভুলটাকে হচ্ছে ধরে বসে থাকেন না, তাহলে যেটা হবে, আমি যেটা শেখাবো কারেক্ট যেটা হবে সেটা আপনার মাথায় বসবে না। সো স্ক্রিন অনুপাতে যেমন হচ্ছে স্ক্রিনটা রেজুলেশন দেখেন, এই যে একজন বললো হচ্ছে রেজুলেশন,
আপনি একটা মনিটর কিনতে গেলে রেজলিউশন পরিমাপ করা হয় এই কোনাকুনি, কিন্তু ওয়েবসাইট যখন তৈরি করতে যাবেন ওয়েবসাইটে হচ্ছে স্ক্রিনটাকে এই কোনাকুনি ধরা হয় না, এই স্ক্রিনের লেফট থেকে রাইট সাইড পর্যন্ত কতটুকু জায়গা, অ্যাকচুয়ালি এটা কতটুকু জায়গা, কত পিক্সেল জায়গা, তার উপরে ডিপেন্ড করে হচ্ছে স্ক্রিনের সাইজ হচ্ছে মেজারমেন্ট করা হয়। ওকে, বিষয়গুলি কিন্তু আলাদা, তালগোল পাকায় ফেলেন না। তো এই কম্পিউটার স্ক্রিনটা এখানে ধরেন হচ্ছে পাশাপাশি আমি অনেকগুলো আইটেম দেখতে পারতেছি, আর হচ্ছে এই যে হচ্ছে স্ক্রিনটা এখানে নিচে নিচে আমি দেখতে পাচ্ছি, তাই না, আইটেমগুলো নিচে নিচে দেখতে পাচ্ছি। সো এই যে স্ক্রিন অনুপাতে যে কন্টেন্ট হচ্ছে খাপ খাওয়াচ্ছে, এই বিষয়টাই হচ্ছে কি রেসপন্সিভনেস। এখন আমাদের ওয়েবসাইট কি রেসপন্সিভ হতে হবে নাকি না? আপনার ওয়েবসাইট যদি রেসপন্সিভ না হয় বিশাল বড় বিপদে পড়বেন আপনি, আপনার ওয়েবসাইট হচ্ছে গ্রহণযোগ্যতা পাবে না, কেউ আপনার ওয়েবসাইট হচ্ছে ব্যবহার করবে না। রেসপন্সিভ না আপনার ওয়েবসাইট কেউ ব্যবহারই করবে না, আসবে না মানুষ ব্যবহার করতে। মাস্ট আপনাকে আপনার ওয়েবসাইট রেসপন্সিভ করতে হবে। এবং রেসপন্সিভনেসের সবচেয়ে বেনিফিট কি, আপনি একটা ওয়েবসাইট একবার তৈরি করবেন, সেই ওয়েবসাইটটাই আপনার ডেস্কটপ ট্যাব, বুঝছেন ট্যাব, ওই যে ম্যাকে বা অ্যাপেলের হচ্ছে ওই যে ট্যাবগুলো পাওয়া যায় না, মিডিয়াম স্ক্রিন যেটাকে আমরা বলি ট্যাব, হাতে নিয়ে হচ্ছে একটু বড় স্ক্রিন, মোবাইল থেকে একটু বড় স্ক্রিন যেগুলো। সো আপনার হচ্ছে ডেস্কটপ স্ক্রিন, আপনার ট্যাবের স্ক্রিন, আবার মোবাইল স্ক্রিন, সবগুলো স্ক্রিনে দেখবেন এটা ঠিক মতন কাজ করতেছে। বাট এই কাজটা করানোর জন্য এটা এমনি এমনি কাজ করবে না, এই কাজটা করানোর জন্য এই মেটা ট্যাগটাকে লিখতে হয়। মেটা ট্যাগ আপনার একটু পড়েন আমার সাথে সাথে, মানে মাইক্রোফোন অন করা লাগবে না, জাস্ট এমনি পড়েন। মেটা, নেম ইকুয়াল টু ভিউ পোর্ট, কন্টেন্ট উইথ ইকুয়াল টু ডিভাইস উইথ, ইনিশিয়াল স্কেল 1। এইটার ব্যাখ্যাটা আমি আপনাদেরকে এখন দিব না, বাট এতটুকু কথা বলে দিই, এই একটা মেটা ট্যাগ যদি আপনি না দেন, মানে এই মেটা ট্যাগটা ধরেন হচ্ছে আমি দিলাম না, আমি জীবনেও আমার ওয়েবসাইট রেসপন্সিভ করতে পারবো না, জীবনেও আমার ওয়েবসাইট রেসপন্সিভ হবে না। আমার মনে হয় এই দুইটা মেটা ট্যাগের ইম্পর্টেন্স, গুরুত্ব আপনারা বুঝতে পারছেন। সো মেটা দিয়ে একটা ল্যাঙ্গুয়েজের সাপোর্ট দিব, মেটা কার্সে ডিউটি এফ এইট, এই কথাটা বলে ল্যাঙ্গুয়েজের সাপোর্ট দিব যাতে বিভিন্ন ভাষা আমার ওয়েবসাইটে ব্যবহার করা যায়। আর এই নিচের মেটা ট্যাগ দিয়ে আমি আমার ওয়েবসাইটে কী করব, রেসপন্সিভনেসের সাপোর্ট দিব। আপনি বোঝেন না বুঝেন এইটা দেখে দেখে হচ্ছে আপনি লিখবেন, কোডিং যখন করবেন, টেমপ্লেট যখন তৈরি করবেন, এটা দেখে দেখে আপনি লিখবেন, বানান ভুল হওয়া যাবে না। আচ্ছা, এই জায়গায় একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা তো চাইলে এগুলো বড় হাতেরও লিখতে পারি, ছোটো হাতেরও লিখতে পারি, তাই না? যেমন এই যে হেড আপনি যে লিখলেন, আপনি চাইলে এইভাবে লিখতে পারেন না, HEAD হেড লেখা যায় কি না? আবার আপনি চাইলে HEAD হেড এভাবেও তো ক্যাপস লক বা সবগুলো আপার কেজ হচ্ছে যেটা আর কি, আপার কেজ লোয়ার কেজ বুঝি আমরা। HEAD এটা হচ্ছে আপার কেজ, সব বড় হাতের। HEAD দেখেন তো হেড লোয়ার কেস। আবার আরেকটা হচ্ছে ক্যাপিটালাইজ, HEAD হেড। এই লেখার স্টাইলগুলোকে আমরা বুঝি, এই যে এটা হচ্ছে আপার কেস, সবগুলো হচ্ছে কি বড় হাতের অক্ষর, এটা হচ্ছে কি লোয়ার কেস, সবগুলো ছোট হাতের অক্ষর। এই যে হেডটা লিখলেন এটা হচ্ছে ক্যাপিটালাইজে যেটা হয় প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা হচ্ছে বড় হাতের হয়, তাই না? সো এটাকে এই যে এই লেখার যে বিভিন্ন ধরন, এটাকে হচ্ছে আমরা আবার কেস সেন্সিটিভিটি কেস সেন্সিটিভ কিনা, মানে আপনি বড় হাতের লিখবেন, ছোট হাতের লিখলেন, বা ছোট হাতের জায়গায় আপনি বড় হাতের লিখলেন কিছু, সো এই জিনিসগুলো কোনো সমস্যা করবে কিনা। HTML কেস সেন্সিটিভ না, মানে আপনি এই যে হেড এখানে বড় হাতের লিখছেন, হেড এখানে সবগুলো ছোট হাতের লিখছেন, এখানে মেটা এগুলো ছোট হাতের লিখছেন, ধরেন এই মেটাটা আপনি এমটা বড় হাতের দিয়ে বড় হাতের এইভাবে লিখছেন, তাই না? এখানে দেখতে পাচ্ছেন যে আমি হচ্ছে বিভিন্ন রকমের কেস লিখে ফেলছি এখানে, এটা আপার কেস, এটা লোয়ার কেস, এটা ক্যাপিটালাইজ, বোঝা যায় এই যে লোয়ার কেস এগুলো। HTML কেস সেন্সিটিভ না, মানে আপনি এইভাবে বড় হাতের লেখেন, এইভাবে ছোট হাতের লেখেন, ইট ডাজন্ট ম্যাটার, এটা কাজ করবে। কিন্তু গুড প্র্যাকটিস শেখা উচিত কিনা, যে কোনো কিছু করবেন নিয়ম অনুপাতে তো করতে হবে। নিয়মটা কি? নিয়ম হচ্ছে HTML যে কন্টেন্টগুলো আপনি লিখবেন, সরি কন্টেন্ট না, HTML যে ট্যাগ এলিমেন্ট অ্যাট্রিবিউটটা আপনি লিখবেন, এগুলো লিখবেন হচ্ছে সব ছোট হাতের অক্ষরে। আপনারা কি দেখছেন এই HTMLটা ছোট হাতের অক্ষরে লেখা, হেড বডি HTML এগুলো সব ছোট হাতের অক্ষরে লেখা। এখানে যে অ্যাট্রিবিউটগুলো, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউটটা হচ্ছে এই যে এই অ্যাট্রিবিউটগুলো হচ্ছে ছোট হাতের লেখা। ভ্যালুটা ডিপেন্ড করে। আবার কিছু কিছু জায়গায় হচ্ছে দেখবেন কিছু ডিক্লারেশন আছে, এই ডিক্লারেশনগুলো ডিপেন্ড করে। আমরা যদি চাই আমরা এটাও ছোট হাতের লিখতে পারবো, আমরা চাইলে হচ্ছে এগুলো ছোট হাতের অক্ষর লিখতে পারবো। কিন্তু আপনি যদি এগুলোকে হচ্ছে কী করেন, ছোট হাতের পরিবর্তে বড় হাতের লেখেন, কোনো সমস্যা নেই। কিন্তু গুড প্র্যাকটিসে হচ্ছে এই HTML এর ট্যাগ এলিমেন্ট অ্যাট্রিবিউটের যে বিষয়গুলো থাকবে, এগুলো অবশ্যই আপনার ছোট হাতের অক্ষরে লিখবেন। আমার মনে হয় এই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। এই হচ্ছে আমাদের টেমপ্লেট আমরা লিখে ফেলছি।
এই বিষয়টার কাজটা কি, এই টাইটেলের কাজ কি সেটা আমি একটু পরে ব্যাখ্যা দিচ্ছি, বাট তার আগে আপনারা এখন যেটা করবেন এইটা আপনারা এখন দুইবার একবার দেখে একবার না দেখে আপনারা আপনাদের খাতায় হচ্ছে লেখার চেষ্টা করবেন। তার মানে এই বিষয়টা কিভাবে কি কাজ করে না করে এটা আমরা আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। এটা ক্লিয়ার? একটা সেকেন্ড একটু ওয়েট করেন, এগুলো একটু অফ করে দিই। আমি একটু পরে আবার প্রশ্নের উত্তর দিচ্ছি আপনাদের কোনো প্রশ্ন থাকলে। এখন আমাদের পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইটে কন্টেন্ট বসানো। তো ওয়েবসাইটে যে কন্টেন্ট বসাবো, কন্টেন্ট বসানোর আগে একটা কাজ করবেন, সেটা হলো এই যে টেমপ্লেটটা লিখছেন, এই টেমপ্লেটটা আপনাকে সেভ করতে হবে। সেভ না করলে কাজ হবে না। সেভ করবেন কিভাবে? দেখেন এইখানে এই কোনায় দেখেন এই যে ফাইল, এই ফাইলে খেয়াল করে দেবেন এখানে সেভ আছে। আর সেভের একটা শর্টকাট হচ্ছে শিখে নেন, Ctrl+S। যারা ম্যাক ইউজ করেন তাদের জন্য হচ্ছে আপনার দেখবেন ওই যে Command+S আছে, ওই বাটনটা হচ্ছে আপনারা প্রেস করবেন। তো এই যখনই কোনো একটা লাইন কোডিং আপনি করবেন, ধরেন এখানে হচ্ছে কিছু একটা মডিফাই করছেন, কোনো একটা এডিট করছেন, কিছু একটা নতুন একটা লাইন কোড করছেন, অবশ্যই আপনাকে এই কোডটুকু সেভ করতে হবে। যদি সেভ না করেন তাহলে কিন্তু কাজ হবে না। এখন এটা আপনি সেভ করবেন কিভাবে? এটা সেভ করার জন্যই Ctrl+S প্রেস করবেন। সেভ যে হয়নি এটা বুঝবেন কিভাবে? যখনই আপনি কিছু করবেন, কোড করবেন, এখানে খেয়াল করে দেখছেন যে এখানে একটা সার্কেল সিম্বল দেওয়া, এই একটা সার্কেল। সো যখনই আপনি কোড করবেন, নতুন কিছু লিখবেন, এখানে সার্কেল সিম্বলটা আসবে। এটা দিয়ে আপনাকে বোঝাচ্ছে যে আপনার কোডটা এখন সেভ করা হয়নি। সো যতক্ষণ পর্যন্ত আপনি সেভ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি আউটপুট ঠিক মতন দেখতে পারবেন না। তো সেভ করার জন্য আমরা যেটা করব, শর্টকাট ইউজ করব, Ctrl+S প্রেস করলাম। খেয়াল করে দেখছেন এটা সেভ হয়েছে, এবং সেভ হওয়ার পরপরই ওই সার্কেল বাটনটা আর নাই। যেমন এই যে দেখেন এখানে নোট ফাইলটা যেটা তৈরি করছি ওইটাতে কিন্তু ওই সার্কেলটা রয়েছে, কিন্তু এটাতে হচ্ছে আর এই সার্কেলটা নাই, এই যে সার্কেলটা নাই এখানে সার্কেলটা নাই, তার মানে এটা সেভ হয়েছে। তো এটা সেভ হয়ে গেল, এবার তারপরের কাজ কি? এটাকে ব্রাউজারে রান করবেন। তো আমাদের কম্পিউটারে অনেক ব্রাউজার আমাদের থাকতে পারে, বাট আমরা একটা নির্দিষ্ট ব্রাউজার অবশ্যই আমরা আমাদের কম্পিউটারে ব্যবহার করব। আমরা প্রত্যেকে আমাদের কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারটা ব্যবহার করব। অন্যান্য ব্রাউজারগুলোও থাকতে পারে, তবে গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, মাইক্রোসফট এজ, এই তিনটা ব্রাউজার থাকা সবচেয়ে ভালো। সারা দুনিয়ায় ওয়ার্ল্ড ওয়াইড সবাই দেখা যায় কম বেশি গুগল ক্রোম ব্যবহার করে। ইউকে, ইউএসএ, কানাডা, ওই সমস্ত দেশগুলোতে হচ্ছে দেখা যায় মাইক্রোসফট এজটা আবার একটু ব্যবহার তুলনামূলক বেশি করে। আর হচ্ছে ডেভেলপাররা সাধারণত হচ্ছে আপনারা দেখবেন ফায়ারফক্সটা হচ্ছে ব্রাউজারটা বেশি ব্যবহার করে। আমাদের কম্পিউটারে তিনটা ব্রাউজারই আমাদের ইনস্টল করা থাকতে হবে, এবং আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করব, ওয়েবসাইট তৈরি করার পরে এই তিনটা ব্রাউজারেই আমি আমার প্রজেক্টটা রান করে দেখব। কিন্তু বাই ডিফল্ট একটা দিয়ে অবশ্যই আমরা অ্যাটলিস্ট হচ্ছে একটা দিয়ে হইলেও আমরা টেস্ট করব। মানে বাই ডিফল্ট একটা ব্রাউজার দিয়ে কাজ করব, পরবর্তীতে আমরা অন্যান্য ব্রাউজারগুলো দিয়েও আমাদের ওয়েবসাইট টেস্ট করব। সো বাই ডিফল্ট কোন ব্রাউজারটা দিয়ে আমরা কাজ করব? আমরা করব গুগল ক্রোম দিয়ে। কেন? কারণ এখানে নেভিগেশন, এই যে গুগল ক্রোম ব্রাউজারটা দিয়ে নেভিগেশন এবং টেস্টিংয়ের পার্টে বেশ কিছু বিষয়, রেসপন্সিভনেস চেক করার জন্য বেশ কিছু টুল এখানে খুব ভালো পাওয়া যায়। আবার চাইলে কেউ গুগল ক্রোম ব্যবহার না করে মাইক্রোসফট এজও করতে পারেন, কারণ গুগল ক্রোমটায় আবার একটা সমস্যা আছে। গুগল ক্রোম দেখবেন আপনার কম্পিউটার অনেক বেশি লোড ফেলে। র্যামের সাথে পরিচয় আছে আপনাদের? আমাদের কম্পিউটার আমরা যে বিভিন্ন রকমের কাজগুলো করি, এগুলো হচ্ছে র্যামের ভেতরে ও কী করে, শর্ট টাইম হচ্ছে মেমোরি রেখে রেখে এই ডাটাগুলো হচ্ছে ও ক্যালকুলেট করে। তো গুগল ক্রোম যদি আপনি ব্যবহার করেন এবং অনেকগুলো ট্যাব যদি আপনি ওপেন করে রাখেন, দেখবেন আপনার কম্পিউটার হচ্ছে স্লো হয়ে গেছে। কেন? এই প্রত্যেকটা ট্যাবের কারণে। এই যে প্রত্যেকটা ট্যাব দেখতেছেন, এই যে দেখেন এখানে খেয়াল করেন, আমি 4টা ট্যাব ওপেন করছি। দেখেন এই যে একটা একটা ট্যাব দেখা যায় এখানে, যে মাউসের কার্সর রাখলে বলতেছে মেমোরি ইউজেস 86 MB, দেখা যায়। এই প্রত্যেকটা ট্যাব এক একটা হচ্ছে কী করতেছে, র্যাম ইউজ করতেছে, কম্পিউটার থেকে র্যাম হচ্ছে ব্যবহার করতেছে। সো তখন আপনার কম্পিউটার যদি হচ্ছে র্যাম কম থাকে, আপনার কম্পিউটার হচ্ছে স্লো হয়ে যাবে। সো আপনারা অতিরিক্ত কোনো মানে কী বলে ট্যাব ওপেন করবেন না, এটা খেয়াল রাখবেন। আর চাইলে আপনারা গুগল ক্রোমের পরিবর্তে মাইক্রোসফট এজও ব্যবহার করতে পারেন। ওকে, এবার ডিফল্ট ব্রাউজার কীভাবে সেট করবেন? আপনাদের কম্পিউটারে, প্রত্যেকের কম্পিউটারে গুগল ক্রোম অলরেডি ইনস্টল করা আছে, এই বিষয়টা আমি বিশ্বাস করি। না থাকলে ইনস্টল করে নেবেন। ইনস্টল কীভাবে করবেন? আপনি ব্রাউজারে এসে, যে কোনো একটা ব্রাউজার আপনার কম্পিউটার আছে, আপনি এখানে হচ্ছে গুগল ক্রোম ডাউনলোড লিখে সার্চ করবেন। যে কোনো জায়গা থেকে ডাউনলোড করবেন না, এই গুগলের হচ্ছে সাইট থেকে ডাউনলোড করবেন। এখান থেকে জাস্ট ক্লিক করে এটা ডাউনলোড করে নেবেন, করে নেক্সট ক্লিক করে কম্পিউটারে ইনস্টল করলেন। এবার কোনো একটা ব্রাউজারকে ডিফল্ট সেট করতে হয় কীভাবে? দেখান, এটা আপনারা অনেকেই পারেন না।
গুগল ক্রোম ব্রাউজারটাকে ডিফল্ট সেট করবেন কীভাবে? এই যে আপনার index.html, আপনারা কি খেয়াল করে দেখছেন index.html এর পাশে এইখানে এই জায়গাটাতে যে আমার কী বলে যে একটা হচ্ছে সিম্বল দেখাচ্ছে, গুগল ক্রোমের সিম্বল। এই সিম্বলটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারতেছি যে বাই ডিফল্ট এটা গুগল ক্রোম সেট করা। অথবা আরেকটা মাধ্যমেও দেখতে পারেন, সেটা হলো এই যে দেখবেন আপনি যে এখানে ডিটেলস মোড যদি অন করেন মানে ডিটেলসটা যদি অন করেন, দেখবেন এখানে বলতেছে এই যে ক্রোম এসটিএমএল ডকুমেন্ট। তো যাই হোক, এটা সেট করবেন কিভাবে? এই index.html ফাইলটাকে রাইট বাটন ক্লিক করবেন, এটার উপরে এসে রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে শো মোর অপশনে যেতে পারেন, অথবা এখান থেকে প্রপার্টিজে যাবেন আপনারা। রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে যাওয়ার পরে দেখেন এখানে ওপেন উইথ, এই জায়গাতে আপনাদের যদি অন্য কোনো ব্রাউজার সেট করা থাকে, গুগল ক্রোমের পরিবর্তে অন্য কোনো ব্রাউজার সেট করা থাকলে চেঞ্জ বাটনে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা হচ্ছে গুগল ক্রোমটা ধরে সেট ডিফল্টে ক্লিক করে অ্যাপ্লাইতে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। আপনার গুগল ক্রোম ডিফল্ট সেট হয়ে যাবে। এবং এই যে গুগল ক্রোমটা সেট করছেন না, এবার গুগল ক্রোমের মাধ্যমে আমরা আউটপুট দেখব। আমাদের ওয়েবসাইটে আমরা এখানে যে টেমপ্লেটটা তৈরি করলাম সেটার আউটপুট দেখব। আউটপুট দেখার সিস্টেম কি? index.html ফাইলটা এটার উপরে এটা সেভ করার পরে রাইট বাটন ক্লিক করে ওপেন ইন ব্রাউজার যদি ক্লিক করেন, বাই ডিফল্ট আমরা গুগল ক্রোম ব্যবহার করছি না, তো গুগল ক্রোমে দেখবেন একটা নতুন ট্যাব ওপেন হবে। ট্যাবের ভেতর হচ্ছে আপনাকে কী করবে, এটা রান করে দেখা দিবে, ওয়েবসাইটটা রান করে দেখা দিবে এখানে। আবার আরেকটা সিস্টেমেও দেখা যায়, সেটা কি সরাসরি index.html এই ফাইলের উপরে যদি আপনি ডবল ক্লিক করেন, ডিফল্ট যেহেতু গুগল ক্রোম দেওয়া, গুগল ক্রোম ব্রাউজার এটা ওপেন হবে। তবে আপনি বারবার ওপেন করবেন না, যে আপনি এখানে হচ্ছে এক লাইন কোডিং করলেন, কোডিং করে আবার হচ্ছে আপনি এখানে ওপেন ইন ব্রাউজার দিবেন, এইভাবে করে করে হচ্ছে আমরা বারবার ওপেন করব না। আমরা কি করব, আমাদের এখানে এটা একবার ওপেন করছি, একবার ওপেন করার পরে আমরা হচ্ছে নতুন করে যদি এখানে কোডিং করি, কোডিংটা সেভ করব। সেভ করে এসে আমরা ব্রাউজারের এই ট্যাবে এসে কন্ট্রোল আর দিয়ে এটা আমরা রিলোড দিব। কন্ট্রোল আর দিয়ে রিলোড দিয়ে এটা আমরা হচ্ছে দেখব। কন্ট্রোল আর মানে বুঝি রিলোড, এই যে এখানে রিলোড, এই রিলোড দিয়ে আমরা এটা বারবার দেখব। ওকে, তো এই পার্টটুকু করার পরে এখন আমাদের পরবর্তীতে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে আমরা বিভিন্ন রকমের কন্টেন্ট বসাবো। তবে কন্টেন্ট বসানোর আগে আরেকটা বিষয় খেয়াল করেন। দেখছেন এখানে একটা টাইটেলের শুরু, টাইটেলের শেষ আছে, এবং এখানে কি লেখা, এখানে ডকুমেন্ট লেখা। আমরা যদি একটু ওয়েবসাইটে যাই, খেয়াল করে দেখেন এই জায়গাতেও দেখেন একটা লেখা আছে, যেটা হচ্ছে কি লেখা, এই যে ডকুমেন্ট। অ্যাকচুয়ালি এই ডকুমেন্ট লেখাটা আসতেছে কই থেকে? এই ডকুমেন্ট থেকে। তো এখন এখানে এই টাইটেলের ভিতরে কি ডকুমেন্ট লেখা থাকবে কিনা? এই টাইটেলটা কি? এই টাইটেলটা দেখেন একটা টাইটেলের শুরু আছে, টাইটেলের একটা শেষও আছে। যাদের শুরু থাকে, শেষ থাকে, মাঝখানে কন্টেন্ট থাকে, তাদেরকে আমরা বলি এলিমেন্ট। এলিমেন্টের ডেফিনেশনটা আবার বলতেছি, একটা স্টার্টিং ট্যাগ থাকবে, একটা এন্ডিং ট্যাগ থাকবে, মাঝখানে একটা কন্টেন্ট থাকবে। এই বিষয়টাকে আমরা বলবো কি এলিমেন্ট। যার স্টার্টিং ট্যাগ বা যার শুরু থাকবে, এবং যার হচ্ছে এন্ডিং ট্যাগ বা হচ্ছে যার শেষ থাকবে, মাঝখানে কন্টেন্ট থাকবে, তাকে আমরা বলবো এলিমেন্ট। আপনাদেরকে একটু প্রশ্ন করি, আপনারা একটু উত্তর দেন তো, এই HTML-টাকে আমরা কি বলবো? HTML-টাকে আমরা কি বলতে পারি? HTML এর শুরু আছে, HTML এর শেষও আছে, মাঝখানে এগুলো যা দেখতেছেন এগুলো সব HTML এর কন্টেন্ট, তার মানে এটা একটা এলিমেন্ট। আচ্ছা, এই হেডকে কি বলবো? এইটাও একটা এলিমেন্ট। এই যে হেডের শুরু আছে, হেডের শেষ আছে, মাঝখানে এগুলো হচ্ছে সব হেডের কন্টেন্ট। আচ্ছা, এই বডিটাকে কি বলবো? এই বডিটাকেও আমরা এলিমেন্ট বলবো। বডি শুরু আছে, শেষ আছে, এখনও কন্টেন্ট বসায়নি, কন্টেন্ট বসাবো আমরা। টাইটেলটাকে কি বলবো? এলিমেন্ট, শুরু আছে, শেষ আছে, মাঝখানে কন্টেন্ট বসানো আছে। বাট এই যে মেটাটাকে শুধু ট্যাগ বলবো আমরা। ওকে, যার শুরু থাকবে, শেষ নাই। মেটার শেষ থাকলে দেখতে নেই যে এরকম করে হচ্ছে মেটা থাকতো, ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে META মেটা লেখাটা থাকতো, কিন্তু মেটার কিন্তু কোনো এন্ডিং ট্যাগ নাই। আপনি দিলে ওটা ভুল হবে। বলতে পারেন যে ভাইয়া কেন ভুল হবে? এই যে একটু আগে যে বুঝাইছিলাম যে ইংরেজি ভাষা বা বাংলা ভাষা যাই শিখতে যান, এই ভাষাটা যেভাবে তৈরি করা হয়েছে সেভাবে শিখতে হবে। আপনি আমাদের মতন করে যদি কোনো একটা লেটার নিয়ে আসি, কোনো একটা ওয়ার্ড নিয়ে আসি, কাজ হবে? হবে না। গ্রামারটাকে ঠিক রেখে আমাদের কী করতে হবে? এই বিষয়গুলো শিখতে হবে, তাই না? সো এই ট্যাগ, এলিমেন্ট, অ্যাট্রিবিউট এগুলো কিন্তু তৈরি করা আছে। তো এগুলো যেভাবে তৈরি করা আছে ওইভাবেই আমরা এখানে কী করবো? ব্যবহার করব।
এইখানে যে বিভিন্ন এলিমেন্টগুলো, বিভিন্ন কন্টেন্টগুলো বিভিন্ন রকমের রঙে দেখাচ্ছে, এই বিভিন্ন রকমের রং, যেমন এটা লাল, এটা হচ্ছে কী বলে হলুদ, সবুজ, এরকম যে রঙে দেখাচ্ছে, এই রঙটা এডিটরে আপনি যদি বিভিন্ন রকমের হচ্ছে এখানে থিম আছে, থিম ইনস্টল করার অপশন আছে, থিম ইনস্টল করেন তাহলে দেখবেন এই লেখাগুলোর এক একটার এক এক রং আসবে। তো আপনার এডিটরে বর্তমানে যেই রঙই থাকুক না কেন কোনো সমস্যা নেই, আপনি আপনার মতন করে কাজ করেন। আস্তে আস্তে যখন কাজ করতে করতে আরেকটু হচ্ছে ভালো বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এবং আমি আপনাদেরকে ঠিক এই এসটিএমএল পার্টের শেষের দিকে আপনাদেরকে আমি হচ্ছে একটু একটা ভিডিও দিব, যে ভিডিও এক্সট্রা ভিডিও দিব, যে ভিডিওতে থাকবে যে সাবলাইম টেক্সট ব্যবহার করে কীভাবে একটু কোডিংটা ফাস্ট করা যায়, সাবলাইম টেক্সট ব্যবহার করে হচ্ছে কীভাবে এখানে ধরুন হচ্ছে একটু দেখতে এটাকে সুন্দর করা যায়, এরকম একটা ভিডিও আমি আপনাদের প্রোভাইড করব। তখন আপনাদের হচ্ছে এই বিষয়গুলো বুঝতে আরও সুবিধা হবে ইনশাআল্লাহ। তো যেটা বলতেছিলাম, এই টাইটেলের মাঝখানে এখানে লেখা দেখতেছি আমরা ডকুমেন্ট, তাই না? সো এই যে ডকুমেন্ট কথাটা যদি আমরা একটু খেয়াল করি, এই যে উপরে লেখা দেখাচ্ছে, এই যে উপরে লেখা দেখাচ্ছে, তো এখন এখানে কি ডকুমেন্ট লেখা থাকবে না? এখানে আপনি আপনার ওয়েবসাইটের নামটা লিখবেন। আমি আপাতত ধরেন ওয়েবসাইটের নাম লিখতেছি SSB 680, অথবা হচ্ছে ধরেন পেজের নামও লিখতে পারেন, যেমন এটা আমাদের ওয়েবসাইটের হোম পেজ, আমি লিখলাম এখানে হোম। লেখার পর এটা আপনাকে অবশ্যই সেভ করতে হবে, অবশ্যই সেভ করবেন, Ctrl+S প্রেস করে সেভ করবেন। শর্টকাটগুলো, এই শর্টকাটগুলো একটু মাথায় রাখেন। অনেকে সেভ করে এইভাবে, বারবার এক লাইন কোড করছে, ফাইল সেভ, মানে কী রে ভাই, আপনি কোড করবেন নাকি হচ্ছে তামাশা করবেন? এইভাবে করে হচ্ছে কাজ করা যাবে না। অনেক সিএসসির স্টুডেন্টকে দেখছি, তারা কি করে জানেন, কোনো একটা ফাইল কপি পেস্ট করে, দেখেন কোন জায়গায় জানি শো মোর অপশন, তারপরে কি করব, কপি করব, খুঁজতেছে কপি, ওই যে কপি করলো, কপি, এবার পেস্ট করবে, রাইট বাটন ক্লিক করে পেস্ট। অনুগ্রহ করে মানিজ্যত নষ্ট করেন না, আপনার ডেভেলপার। এই Ctrl+C Ctrl+V, Ctrl+C দিয়ে কী হয়, কপি হয়, Ctrl+V দিয়ে কী হয়, পেস্ট হয়, আবার Ctrl+X দিয়ে কী হয়, কাট হয়, কাট, একবার পুরোটাকে কেটে নিয়ে চলে আসা হয়। এই সমস্ত বিষয়গুলো যাতে আপনাদের ফাস্ট থাকে, এগুলো যাতে আপনারা ব্যবহার করেন আপনাদের কোডে। সেই যে হোম লিখলাম, ওয়েবসাইটে এসে আমি কি এখন এটাকে আবারই করব, এই যে রাইট বাটন ক্লিক করে ওপেন ইন ব্রাউজার দিব, বলেন এটা দিব আবার? অলরেডি কিন্তু এটা ব্রাউজার ওপেন আছে একবার। সো এইখানে এসে হচ্ছে রিলোড। সো রিলোডের শর্টকাট কি, রিলোডের শর্টকাট কি, Ctrl+R, Ctrl+R, রিলোড নিয়ে নিছে। দেখা যায় এখানে যে হচ্ছে হোম কথাটা চলে আসছে। এবার সময় হয়েছে আমাদের ওয়েবসাইটের বডিতে কন্টেন্ট লেখা। আমরা এখন কিছু কন্টেন্ট লিখব। আমাদের ওয়েবসাইটে অনেক টাইপের কন্টেন্ট থাকতে পারে, যেমন টাইটেল থাকে, টাইটেল টাইপের কন্টেন্ট দেখছেন না? একটা নিউজ পোর্টালের কথা চিন্তা করেন, নিউজ পোর্টাল, একটা নিউজ পোর্টালে একটা নিউজ আপনি পড়তেছেন, কেমন থাকে ওই নিউজটা? ধরেন এটা আপনার নিউজটা, একটা টাইটেল থাকে না, বা হেডিং থাকে না? হেডিংয়ের পরে দেখবেন যে একটা ছবি বা একটা ভিডিও টাইপের কিছু একটা থাকতে পারে। তারপরে দেখা যায় না যে প্যারাগ্রাফ টাইপের অনেকগুলো টেক্সট থাকে। আবার দেখবেন একটা বাটন থাকে যেখানে বলা থাকে যে হচ্ছে রিড মোর, রিড মানে রিড মি সামথিং, এরকম কিছু একটা। ওইটাতে ক্লিক করলে দেখা যায় যে হচ্ছে অন্য কোনো একটা লিঙ্কে, অন্য কিছুতে, অন্য কোনো একটা জায়গায় নিয়ে যাচ্ছে। সো এই যে টাইটেল টাইপের আমাদের ওয়েবসাইটে, TITLE টাইটেল টাইপের কন্টেন্ট, আমাদের ওয়েবসাইটে ইমেজ টাইপের কন্টেন্ট, তারপরে হচ্ছে আমাদের ওয়েবসাইটে টেক্সট টাইপের কন্টেন্ট, আমাদের ওয়েবসাইটে হচ্ছে এই যে এক একটা লিঙ্ক, এক জায়গায় ক্লিক করলে আরেক জায়গায় আরেকটা লোকেশনে যে গেলাম, এই যে বিষয়গুলো, এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইটের কন্টেন্ট। এই কন্টেন্টগুলোই আমরা আস্তে আস্তে এখন ক্রিয়েট করা শুরু করব। সো ওয়েবসাইটে টাইটেল যদি তৈরি করতে চান, খেয়াল রাখবেন আপনার ওয়েবসাইটে টাইটেল যদি তৈরি করতে চান, H1 থেকে H6 টাইপের, H1 থেকে H6 টোটাল ছয়টা টোটাল ছয়টা হচ্ছে কি আছে, ছয়টার মতন আপনার কী বলে এলিমেন্ট আছে। এই এলিমেন্টগুলো দিয়ে আমরা সাধারণত কী করি, আমাদের ওয়েবসাইটে টাইটেলটাকে বসাই। ইমেজ টাইপের কোনো কিছু লেখার জন্য IMG, ইমেজ নামে একটা ট্যাগ আছে, এগুলো একটু পরে আরও বিস্তারিত বলতেছি। আপনি যদি প্যারাগ্রাফ টাইপের কিছু লিখতে চান, দেখবেন মানে টেক্সট আকারে কিছু লিখতে চাইলে P নামের একটা হচ্ছে এলিমেন্ট আছে। আর লিঙ্ক যদি ক্লিক করতে চান, লিঙ্ক, আপনার লিঙ্ক বুঝেন, ওয়েবসাইটের মেনু বারে একটা মেনুতে ক্লিক করলে আরেকটা অপশনে, কোনো একটা অপশনে নিয়ে যায় না, দেখছেন এগুলো? আপনাদেরকে গত ক্লাসে আমি একটা পড়া দিছিলাম, বলছিলাম যে হচ্ছে দারাজ, ই ভ্যালি, স্বপ্ন ইত্যাদি টাইপের হচ্ছে ওয়েবসাইটগুলো আপনারা ভিজিট করে আসবেন। যদি ভিজিট করে থাকেন খুব ভালো, যারা ভিজিট করেন নাই আবার করবেন, ইভেন যারা ভিজিট করছেন তারা আবার ভিজিট করে আসেন। ওকে, আবার একটু হচ্ছে ভিজিট করেন। আপনারা তো খালি ভিজিট করেন হচ্ছে ইউটিউব,
ফেসবুক, লিঙ্কডইনও হয়তো আপনারা তেমন একটা অ্যাক্টিভ না, কিন্তু লিঙ্কডইনে অ্যাক্টিভ থাকা উচিত আপনাদের। এখান থেকে ভালো ভালো জবের প্রপোজাল আসে, জবের অফার আসে। সো লিঙ্কডইনটাকে প্রফেশনালি সাজান। সো এই যে হচ্ছে লিঙ্ক আমরা তৈরি করে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের সাহায্যে। চলেন আমরা একটু একটু করে কন্টেন্টগুলো তৈরি করা বা ব্যবহার করা শুরু করি। আমরা এখানে কোনো কিছু মুখস্থ করবো না, আমরা প্র্যাকটিসের মাধ্যমে বিষয়গুলো ব্যবহার করার চেষ্টা করব। তো টাইটেল টাইপের কন্টেন্ট লিখতেছি আমি এখানে সবার প্রথমে। তো টাইটেল টাইপের কন্টেন্ট লেখার জন্য আপনাকে দেখেন H1 এর শুরু এবং H1 এর শেষ আছে, দেখা যায় এই যে H1 এর শুরু H1 এর শেষ, একটু এন্টার প্রেস করে এটাকে একটু নিচে নামায় যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই যে H1 এর শুরু H1 এর শেষ নেবেন আপনি, নেওয়ার পরে এখানে আপনি আপনার মতন করে কন্টেন্ট লিখবেন। আমি একটু ডামি কন্টেন্ট লিখতেছি। ডামি কন্টেন্ট কীভাবে লিখতেছি দেখেন, আমি এখানে লরেম লিখলাম, লরেম লিখে আমি এখানে লিখলাম আচ্ছা 5, কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলাম। আপনারা কি দেখে বুঝতেছেন যে আমাকে এখানে 5টা ওয়ার্ড দিয়ে দিছে। এই লরেম ইপসামটাকে আমরা বলে থাকি ডামি টেক্সট। বলতে পারেন ভাই ডামি টেক্সট কেন লিখলেন এখানে, আপনি কেন এখানে ডামি টেক্সট আনলেন? আপনি একটু বলেন ভাই, আপনার কিছু ডামি টেক্সট দরকার, আপনি কতবার লিখবেন এখানে HELL হ্যালো WORLD হ্যালো ওয়ার্ল্ড, এভাবে কয়বার করে আপনি হচ্ছে টাইপ করবেন? টাইপ করতে করতে তো হচ্ছে আপনার হাতে ব্যথা হয়ে যাবে। তো আমরা যারা ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভেলপার বা যারা গ্রাফিক ডিজাইনার, আমাদের যখনই এরকম ডামি টেক্সট ওয়েবসাইটে ডামি টেক্সট বসাতে হয়, তখন আমরা কী করি জানেন? আমরা লরেম ইপসাম টাইপের একটা ওয়েবসাইট আছে, দেখেন এখানে গুগলে আসেন, এখানে লেখেন লরেম ইপসাম, এটা লিখে সার্চ করলেই দেখবেন একটা ওয়েবসাইট আপনাকে নিয়ে আসবে lipsum.com। এই lipsum.com যে হচ্ছে ওয়েবসাইট, এই lipsum.com ওয়েবসাইটটাতে আমরা আসি এবং এই ওয়েবসাইটে বিভিন্ন ভাষা দেওয়া, এই যে দেখেন এখানে এই যে বিভিন্ন, এই যে হচ্ছে আরবি ভাষা, এখানে দেখবেন হচ্ছে আপনার এই যে কী বলে ভাই, এই ল্যাঙ্গুয়েজের নামও হচ্ছে আমি পড়তে পারতেছি না, নেদারল্যান্ডের ইংরেজি, তারপর হচ্ছে ফিলিপাইনের, বিভিন্ন দেশের হচ্ছে যে হিন্দি, ইন্দোনেশিয়ার বিভিন্ন দেশের বিভিন্ন ভাষা দেওয়া থাকে। তো আমাদের যখনই এরকম ডামি টেক্সট দরকার হয় আমরা কী করি জানেন? আমরা এখান থেকে হচ্ছে কপি করি। ধরেন একটা জায়গা থেকে ধরে আপনি হচ্ছে কিছু টেক্সট দরকার আপনার, আমি ডামি টেক্সট এখান থেকে হচ্ছে কপি করে আপনার ওয়েবসাইটের ভিতরে আপনি হচ্ছে বসায় কপি পেস্ট করে দেন। এখন বলতে পারেন কেন ভাই আপনি এই লরেম ইপসামে কেন গেলেন? আপনি তো চাইলে যে কোনো একটা ওয়েবসাইট, অন্য কোনো ওয়েবসাইট থেকেও তো ডাউনলোড করতে পারতেন। যেমন ধরেন আমি হচ্ছে নিউজ পেপার লিখে সার্চ করলাম, তো এখানে হচ্ছে বাংলাদেশের অনেকগুলো হচ্ছে নিউজ পেপার ওয়েবসাইট হচ্ছে চলে আসলো। আমি তো যে কোনো একটা নিউজ পোর্টাল ওয়েবসাইটে ঢুকে আমি তো ওইখান থেকে হচ্ছে নিউজ কপি পেস্ট করতে পারতাম। একটা নিউজে আমি গেলাম, এখানে ক্লিক করলাম, একটা নিউজ আমার সামনে আসবে। সো এখান থেকে তো হচ্ছে একটা হচ্ছে ইমেজ আমি নিতে পারি, এখান থেকে তো টেক্সট আমি কপি করে নিতে পারি না, এটা করা যাবে না। এই যে এখানে যে কন্টেন্টগুলো আছে, এই কন্টেন্টের স্বত্বাধিকারী বা এই কন্টেন্টের মালিক হচ্ছে ধরেন এই কী বলে নিউজ পোর্টাল ওয়েবসাইটটা। আপনি যদি এই ছবিটা আপনার ওয়েবসাইটে ব্যবহার করেন বা এই কন্টেন্টগুলো কপি পেস্ট করেন, তখন আপনার নামে কপিরাইটে মামলা হয়ে যাবে এবং আপনি তখন হচ্ছে সমস্যায় পড়বেন। তো আমরা যারা ওয়েব ডিজাইনার, ডেভেলপার বা গ্রাফিক ডিজাইনার, আমরা যখন এরকম কন্টেন্টগুলো বসাই, আমরা কখনো এই টাইপের এই সমস্ত সাইট থেকে হচ্ছে কন্টেন্ট নিয়ে যাই না, মামলা হয়ে যাবে আপনার নামে। আশা করি বিষয়টা বুঝতে পারতেছেন। সো আপনার যদি ডামি টেক্সট দরকার হয়, আপনি লরেম ইপসামে চলে আসবেন, এখানে ডামি টেক্সট দেওয়া আছে আপনার জন্য, আপনি এখান থেকে কপি করে নিয়ে এসে হচ্ছে আপনার ওয়েবসাইটে বসায় দেবেন। তো আমি এই জায়গায় একটা টাইটেল টাইপের কন্টেন্ট লিখলাম। আচ্ছা, আরেকটা বিষয় বলি, আমার এইখানে না ওইখান থেকে কপি করে আনতে হবে না, আপনারা কপি করে আনবেন। আমি এখানে একটা শর্টকাট ইউজ করব। সো আমার কাছে এখানে একটা প্লাগইন ইনস্টল করা আছে আমার এই সাবলাইম টেক্সটে, এবং এই সাবলাইম টেক্সটে প্লাগইনটা ইনস্টল করা আছে দেখে আমি এখানে হচ্ছে জাস্ট কিছু শর্টকাট ব্যবহার করে কোডিংটা একটু ফাস্ট করতে পারতেছি। কিন্তু আপনাদের কম্পিউটারে আপনারা যখন সাবলাইম টেক্সট নতুন ইনস্টল করছেন, তখন আপনারা এই কোডিংটাকে ফাস্ট করতে পারবেন না। আপনাদের কম্পিউটারে ওই সাবলাইম টেক্সটের ভিতরে ওই প্লাগইনটা ইনস্টল করা নাই, যেই প্লাগইনটার মাধ্যমে এই ডামি টেক্সট আপনার অটোমেটিক্যালি চলে আসবে, এমন কোনো সাপোর্ট আপনার কাছে নাই। তো এই সাপোর্টটা আপনাদের এখন দরকারও নাই, আপনারা লরেম ইপসাম থেকে কপি করে করে হচ্ছে টেক্সট নিয়ে আসবেন। আর আমি আবার বলতেছি, HTML এর এই ক্লাসটা যখন পুরোটা শেষ হবে, এই কোর্সের শেষের দিকে যে আমি আপনাদেরকে একটা ভিডিও দিব, সেই ভিডিওতেও এইভাবে কীভাবে আপনারা এই সমস্ত শর্টকাটগুলো ব্যবহার করবেন তার ইনফরমেশন দেওয়া থাকবে। তো আমরা এখানে একটা H1 লিখলাম, এই H1 এর মাধ্যমে সাধারণত আমরা টাইটেল টাইপের কন্টেন্ট লিখে থাকি আমাদের ওয়েবসাইটে। আমরা সাধারণত টাইটেল টাইপের হচ্ছে কী করি, কন্টেন্ট লিখে থাকি। নিচে আসেন, আপনারা কি দেখতে পারতেছেন? আমি এখানে একটা H2 লিখলাম, তারপরে হচ্ছে দেখেন এখানে একটা H3 লিখতেছি, H3, তারপর একটা H4, এইভাবে করে H1 H2
দেখেন H1 এর শুরু আছে, শেষ আছে, মাঝখানে হচ্ছে এটা কি তার কন্টেন্ট। তাহলে এই H1টাকে আমরা কি বলবো? এলিমেন্ট। তো H1, H2, H3, H4 এরকম যত এলিমেন্ট আছে, এই যে এখানে ধরেন হচ্ছে H5, H6, এই যে এখানে যে কন্টেন্টগুলো লিখলাম সবগুলো একটু একরকমই রাখি, দরকার নেই এত একরকমই আছে রাখি। ভাইয়েরা পুরা এই পার্টটা কি আমরা বুঝতে পারছি? আমরা যে এইখানে H1 থেকে H6 এর মাধ্যমে বিভিন্ন রকমের টাইটেল টাইপের কন্টেন্ট লিখলাম, এবার এটাকে সেভ করবেন, Ctrl+S প্রেস করে সেভ করবেন। এবার ওয়েবসাইটে এসে ওই যে ব্রাউজার তো আগে ওপেন ছিল আমাদের, তাই না, আউটপুট, এখানে এসে এটা পেজটা ডিলোড দিব Ctrl+R দিয়ে। আমরা কি আউটপুটটা দেখতে পারতেছি? আমাদের প্রথম কাজের প্রথম আউটপুট আলহামদুলিল্লাহ চলে আসছে। সেভ করে রিলোড দিয়ে এসে আউটপুট দেখবেন। একটা বিষয় খেয়াল করেন তো, এখানে যে আউটপুট দেখতে পাচ্ছি আমরা, সবচেয়ে বড় হচ্ছে H1 আর সবচেয়ে ছোট হচ্ছে H6, তাই না? এবং এই যে এখানে এই কন্টেন্টের টেক্সটের রঙটা কি কালো রং, তাই না? এই যে টেক্সটটা যে হচ্ছে বড় হাতের, টেক্সটটা যে ছোট হাতের, এগুলো সব ডিফল্ট চলে আসছে। ডিফল্ট চলে আসছে মানে বুঝলেন না, তাই না? বোঝাচ্ছি। আমি যদি চাই ধরেন হচ্ছে এই লেখাটা কালো থাকবে না, এই লেখাটার রঙটা ডিফারেন্ট হবে, এই লেখাটা ছোট থাকবে না, এই লেখাটা বড় হবে, বা এই লেখাটা হচ্ছে বড় হবে, আমাদেরকে কি করতে হবে? তার জন্য সিএসএস করতে হবে। কিন্তু আমরা কি এখন কোনো সিএসএস করছি? এই যে ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এখানে কি হোয়াইট কালার, তার উপরে হচ্ছে এই যে কন্টেন্টগুলো, এগুলো কি আমরা কোনো সিএসএস করে নিয়ে আসছি? না। আমরা কি করছি? এসটিএমএল এ কোড করছি এবং সেই অনুপাতে আমরা এখানে আউটপুট দেখতেছি। তো এই আউটপুট, এই যে কালো রং, এই যে হচ্ছে টেক্সট বড়, এই যে টেক্সট ছোট, এইটা বাই ডিফল্ট চলে আসছে। বাই ডিফল্ট কই থেকে আসছে? এসটিএমএল এর ডেভেলপাররা বাই ডিফল্ট এই বিষয়গুলো এইভাবে রাখছে। ওই ডিফল্ট ওইখানে তারা যা রাখছে সেইখান থেকেই হচ্ছে চলে আসতেছে। কিভাবে বুঝবেন? আসেন নতুন একটা বিষয়ের সাথে পরিচয় করাই। ওয়েবসাইটের যে কোনো একটা জায়গায় মাউসের কার্সর রেখে রাইট বাটন ক্লিক করেন, ক্লিক করে ইনস্পেক্টে ক্লিক করেন। ইনস্পেক্টে ক্লিক করলে দেখবেন নিচে থেকে একটা ডেভ টুল ওপেন হবে। ডেভ টুল, এটার নাম ডেভ টুল বলে, লিখে রাখতে পারেন। অনেকে আপনারা এটা বুঝেন না, এটা হচ্ছে ডেভ টুল। এই ডেভ টুল দিয়ে কি হয়? ডেভ টুল দিয়ে আমরা যারা ওয়েব ডিজাইনার, ওয়েব ডেভেলপার, আমরা বিভিন্ন রকমের টেস্টিং করি বা ডিবাগিং করি, এখানে চেক করি। সো এই ডেভ টুলটা ওপেন হবে যখন, আপনি খেয়াল করে দেখবেন এখানে এলিমেন্ট নামে একটা পার্ট থাকবে আর হচ্ছে স্টাইল নামে একটা পার্ট থাকে। এই এলিমেন্ট পার্টে আপনি আপনার কোডিংগুলো দেখতে পারবেন। এই জায়গায় আপনি যে কোড করছেন না এডিটরে, এই কোডটাই আপনি এখানে দেখতে পারবেন। দেখেন এটা কলাপস করতেছি, হেডে ক্লিক করলাম, এই যে হেডে হচ্ছে আমাদের কোডগুলো দেখাচ্ছে। বডিটা কলাপস করলাম, বডিতে হচ্ছে কোড দেখাচ্ছে, দেখা যায়। আর এইখান থেকে আপনি মাউসের কার্সর যেইখানে রাখবেন, দেখেন ওই এলিমেন্টটা হাইলাইট হচ্ছে, দেখতে পাচ্ছেন কি? আমি এখান থেকে যেটা ক্লিক করলাম, এখান থেকে যেই এলিমেন্ট ক্লিক করবেন সেই এলিমেন্ট আবার সিলেক্ট হয়ে যাবে। সো অ্যাকচুয়ালি এলিমেন্টের পার্টে আমরা এসটিএমএল এর কোডিংগুলো দেখতে পারি, কোডগুলো সিলেক্ট করতে পারি। আর এইখান থেকে আপনি যেই এসটিএমএল এর কোড সিলেক্ট করবেন, সেই এসটিএমএল কোডের এগেনস্টে স্টাইলের পার্টে এসে সিএসএস কোড দেখতে পারবেন। কিন্তু এই সিএসএস কোডগুলোকে আমরা করছি, আমরা এক লাইন সিএসএসও কোড করি নাই। তাহলে এই সিএসএস আসতেছে কই থেকে? দেখেন এখানে ইউজার এজেন্ট স্টাইল শিট নামে এখানে একটা অপশন দেখেন। এই যে ইউজার এজেন্ট স্টাইল শিট মানেই হচ্ছে কি, এটা ডিফল্ট চলে আসে। এসটিএমএল এর ডেভেলপাররা এইটার এগেন্সটে ডিফল্ট এই কাজগুলো সিএসএস এ দিয়ে রাখছে, তার জন্য এটা চলে আসে। এখন কথা হচ্ছে ভাই, বুঝলাম ডিফল্ট এটা চলে আসে, আমরা কি এটা পরিবর্তন করতে পারবো? অবশ্যই পারবো। তার জন্য আমাদেরকে সিএসএস শিখতে হবে। বাট এখন সিএসএস নিয়ে মাথা ঘামানোর সময় নেই, কারণ এখন আমরা এসটিএমএলই পারি না। তা আগে আমরা এসটিএমএলটা হচ্ছে শিখে নিই। ডেভ টুলের ব্যাপারে একটা ইম্পর্টেন্ট বিষয় খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। থ্রি ডট দেখছেন? এই থ্রি ডটে যাবেন, এইখানে দেখেন ডেভ টুলটার ডিসপ্লের বেশ কিছু অপশন দেওয়া। আপনি যদি প্রথম অপশনটা দেন, যেটা নাম হচ্ছে ডক টু রাইট, ক্লিক করলে ডেভ টুলটা আপনার স্ক্রিনের রাইট সাইডে চলে যাবে। এইখান থেকে এসে যদি হচ্ছে আপনি কী করেন, বটমে রাখেন, তাহলে এই যে নিচে চলে আসলো। আপনি যদি এটাকে হচ্ছে কী করেন, লেফটে ক্লিক করেন, আপনারা দেখতে পাচ্ছেন কি যে আমার হচ্ছে ওই যে ডেভ টুলটা, এই ডেভ টুলটা হচ্ছে আমার কি স্ক্রিনের রাইটে চলে গেল। এইখান থেকে এই থ্রি ডটটাকে যদি হচ্ছে আমি আবার স্প্লিট করতে পারবো, আলাদা করে ফেলতে পারবো। দেখেন আলাদা করে ফেলছি, দেখা যায় এইটা আলাদা হয়ে গেছে। আর হচ্ছে ওই যে ওইটা পিছনের ওই স্ক্রিন যে আলাদা হয়েছে। বাট এটা সাধারণত আমি এভাবে নিচে রেখে এটা দিয়ে কাজ করতে পছন্দ করি। আপনারা আপনাদের মতন করে ডেভ টুলটাকে যে কোনো একটা জায়গায় প্লেস করে স্ক্রিনে আপনারা আপনাদের মতন করে কাজ করতে পারেন। আমরা আজকের ক্লাসে এইচটিএমএল এর টেমপ্লেটটা দেখলাম, আমরা আমাদের কোডিংগুলো করা শুরু করলাম।
সেভ করে ব্রাউজারে আউটপুট দেখলাম। তার পাশাপাশি আমরা এই ইনস্পেক্ট অপশনটা বা ডেভ টুলের যে অপশনটা তার সাথে পরিচিত হইলাম। আর এখানে দেখলাম যে HTML-এর যে কন্টেন্টগুলো লিখতেছি সেগুলো ডিফল্ট CSS এর মাধ্যমে, মানে ডিফল্ট যা ছিল করা তার মাধ্যমে আসতেছে। আর যদি এগুলো আমরা মডিফাই করতে চাই আমরা CSS করে সেগুলো মডিফাই করব। তো এখানে আমরা H1 থেকে H6 6টা এলিমেন্টের সাথে পরিচিত হয়েছি। আপনারা আমাকে একটু বলেন তো, এই যে H1 থেকে H6 এর সাথে যে পরিচিত হয়েছেন, আপনারা কি এটা ভুলে যাবেন? ভাইয়েরাপুর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি H1 থেকে 2, 3, 4, 5, 6 লিখলাম, তাই না? সবচেয়ে বড়টা H1, সবচেয়ে ছোট হচ্ছে H6। এইটা বললাম তো একটু আগেই যে এটা ডিফল্ট CSS করা ওদের। সো ওরা এখানে যেইভাবে লিখছে ওইভাবেই হচ্ছে এখানে আউটপুট আসতেছে। কিন্তু যদি আমরা এটা পরিবর্তন করতে চাই আমরা চাইলে CSS করতে পারি। কিন্তু আরেকটা বিষয় সেটা হলো যে ভাই, এই টাইটেল লেখার জন্য কি H1 থেকে H6ই ব্যবহার করা যায় নাকি আরও কিছু ব্যবহার করা যায়? দেখেন, টাইটেল টাইপের বা হেডিং টাইপের, ওয়েবসাইটে হেডিং টাইপের কন্টেন্ট লেখার জন্য H1 থেকে H6 ব্যবহার করি আমরা। H1 থেকে H6 এর ভিতরে সবচেয়ে বেশি আপনাকে ব্যবহার করতে হবে H1, H2, H3, এই তিনটে ব্যবহার করলেই হচ্ছে কাজ হয়ে যায়, আর বাকিগুলো না বেশি একটা ব্যবহার হয় না। এগুলো আমরা একটু দেখে রাখলাম। টাইটেল টাইপের কন্টেন্ট লেখার জন্য H1 থেকে H6 রেখে দিছে ওরা। কিন্তু এখন আপনি যদি বলেন ভাই আচ্ছা H6 রাখছে, H7 আছে কিনা ভাইয়া? ভাই H7 নাই, H7 ওরা তৈরি করে নাই, সো আমরাও H7 নামে কিছু ব্যবহার করতে পারবো না। বলতে পারেন যে ভাই আমি যদি দেই, ওই যে একটু আগে যেটা বললাম, ল্যাঙ্গুয়েজ অলরেডি তৈরি হয়ে গেছে, ল্যাঙ্গুয়েজ যেভাবে তৈরি হয়েছে সেটাই আপনাকে ব্যবহার করতে হবে, আলাদা করে কোনো কিছু আমরা করতে পারবো না এখানে। সো ওরা এখানে টাইটেল টাইপের কন্টেন্ট লেখার জন্য H1 থেকে H6 রাখছে, আমরা ওইভাবেই দেখেই হচ্ছে আমরা ওইটাই শিখবো, ওইটাই হচ্ছে আমরা ব্যবহার করবো। এতটুকুই আমাদের জন্য হচ্ছে এনাফ হবে।